সুপ্রিয় দর্শক, দেশ ও জাতির কল্যাণার্থে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন বিষয়ক অনুষ্ঠান আইন আলো নিয়ে আমি শম্ভুনাথ সাহা সৈকত আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আমাদের এই দেশের এই সমাজের এক শ্রেণীর লোক আছে যারা শিশুদের উপর অত্যাচার, অবিচার, অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। তারা কোনো কোনো সময় শিশুদের বিপদগামী হতেও সহযোগিতা করে, কিন্তু তারা দেশের কখনো মঙ্গল চায় না, কখনো তারা দেশের ভালো চায় না। কিন্তু আমাদের বর্তমান সরকার আমাদের এই দেশের শিশুদের নিয়ে অনেক পরিকল্পনা, অনেক পদক্ষেপ নিচ্ছেন, যা তারা ভবিষ্যৎ সাফল্যে মণ্ডিত হতে পারে। দর্শক, আজ এনএন টিভির স্টুডিওতে আইনের আলো অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন স্যার, এবং আরো রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান বন্দর উপজেলা পরিষদ অ্যাডভোকেট মাহমুদ আক্তার। কেমন আছেন আপনারা? জি, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি, আপনারা ভালো আছেন? দর্শক, আসা যাক আমাদের মূল পর্বে। আজকের বিষয় শিশু আইন। এই শিশু আইন সংক্রান্ত আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু নারী শক্তি আমাদের অনেক শক্তি, এবং আমাদের দেশের নেত্রী নারী এবং জননেত্রী নারী থেকে শুরু করে এবং সকলে নারী শক্তি রয়েছেন, এবং শিশুরা যেহেতু কোমলমতি, এবং সেই কোমলমতি শিশুদের নিয়ে যেহেতু আজকে আলোচনা এবং শিশু আইন নিয়ে যেহেতু আলোচনা, সেই আলোচনা আমরা প্রথমেই যাব আমাদের সম্মানিত অতিথি অ্যাডভোকেট মাহমুদ আক্তার ম্যাডামের নিকট। শিশু কথাটি উচ্চারিত হলেই আমাদের সকলের চোখের সামনে ভেসে উঠে একটি সুন্দর মুখ, নিষ্পাপ চেহারা, মনোমুগ্ধকর হাসি ভরা একটি নাবালক বা নাবালিকা। এই শিশু সম্পর্কে ম্যাডাম আপনার কাছ থেকে কিছু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একজন মা, সেই হিসাবে শিশু সম্পর্কে আজকে বলতে এসে আমার ভালো লাগছে, গর্ববোধ করছি। আর আমি আমার মাতৃত্বের স্নেহ থেকে আমি আমার শিশুকে বর্ণনা করি। শিশু একজন মায়ের জন্য, একজন বাবার জন্য, একটা পরিবারের জন্য খুবই আকাঙ্ক্ষিত একটা জিনিস। যে পরিবারে শিশু নেই, সেই পরিবারে যতই ধন সম্পদ থাকুক না কেন, সেই পরিবারটা কখনোই নিজেকে পরিপূর্ণ মনে করে না। তাদের ভিতরে সবসময় একটা হাহাকার থাকে একটা শিশুর জন্য। আর সেই কাঙ্ক্ষিত শিশু যখন কোনো বাবা মা, কোনো দম্পতি, কোনো পরিবার পায়, তখন তাদের জীবনে পূর্ণতা আসে। এই অতি মূল্যবান, শুধু একটা পরিবারের জন্য না, শুধু বাবা মার জন্য না, একটা সমাজের জন্য না, সম্পূর্ণ দেশের জন্য, আমাদের সম্পূর্ণ পৃথিবীর জন্যই। যদি আমরা আমাদের পৃথিবীকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে কাঙ্ক্ষিত শিশু আছে তাকে আমরা সেইভাবেই আমাদের সম্পূর্ণ আদর যত্ন থেকে শুরু করে তার পাওনা দেনা, তার অধিকার, তার সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু দিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই আমাদের দেশ না, আমাদের পৃথিবীটাই একদিন অনেক সুন্দর হবে। সেই হিসেবে আর যদি আইনের দিক দিয়ে আমি হিসাব করি যে একজন শিশুর বয়স কিরকম বয়সে শিশু হবে, আইনগতভাবে দেখা যাচ্ছে 18 বছরের নিচ পর্যন্ত সকল ছেলে মেয়েকেই শিশু হিসাবে ধরা হয় এখানে। এর মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন শিশু হলো 0 থেকে আমরা 10 বছরের নিচ পর্যন্ত তাদেরকে শিশু বলতে পারি, 10 থেকে 15 পর্যন্ত বাল্য বলতে পারি, আর 15 থেকে 18 মাইনাস আমরা তাদেরকে কিশোর বলতে পারি। 18 প্লাস হলে তখন তাদের হিসাবটা অন্যভাবে চলে আসে। আমি জানতে চাচ্ছি যে শিশু, যে আমরা যেহেতু শিশু সম্পর্কিত আলোচনা
করতে যাচ্ছি এই শিশুটা মানে মাতৃত্ব মমতা বা শিশুর জন্য করণীয় কি, বা মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজন, সেই সম্পর্কে আপনি কিছু বলুন। শিশু ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে যখন একজন মা বুঝতে পারে সে গর্ভবতী, তার গর্ভে একজন শিশু আছে, তখন থেকেই শিশুর পরিচর্যা শুরু হয়। একজন সুস্থ মা, একজন সুস্থ শিশু। শিশুটাকে যদি আমরা সুস্থ করতে চাই তাহলে মায়ের থেকেই শুরু হয়। আমার মাকে সুস্থ রাখবো, তারপরে একজন সুস্থ স্বাভাবিক শিশু সে জন্ম দিবে। জন্ম দেওয়ার পর থেকে তখন তেমন কিছু না থাকলেও তার চিকিৎসা এবং খাদ্যের বিষয়টা আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। যেমন 6 মাস পর্যন্ত একজন শিশু তার মায়ের দুধ অবশ্যই পান করবে। তারপর থেকে শুরু হবে তার অন্য বিষয়। এরপরে যখন সে স্কুল উপযোগী হবে, আমি মনে করি স্কুলে যাওয়ার আগেই আমরা পরিবার থেকে আমাদের শিশুদের কিছু শিক্ষা দেওয়া উচিত। সেটা ধর্মীয় সামাজিক শিক্ষার মধ্যেই পড়ে, অনেক বিরাট অংশে না হলেও এটা আমরা সামাজিকভাবে যতটুকু ব্যবহার করি ঠিক ততটুকু শিশুর মধ্যে আস্তে আস্তে আমরা এটা প্রয়োগ করব। সামাজিক কিছু নিয়ম কানুন আছে, যেমন আমার বাসায় কেউ মেহমান আসলো, আমি তার সাথে আমার শিশু, আমার বাচ্চাটা কি এরকম আচরণ করবে আমি সেটা তাকে শেখাবো। এবং ধর্মীয় শিক্ষাগুলো বিষয়ে যেমন আজান দিচ্ছে, আমি আমার মেয়ে শিশুকে বলবো যে তুমি মাথায় কাপড়, মানে সে যে ধর্মের হোক না কেন, সে যে ধর্মাবলম্বী হোক না কেন, যেন তাকে ধর্মের প্রতি তাকে ধার্মিক শিক্ষাটা আমরা দেওয়ার জন্য তাদেরকে দিব। সামাজিক শিক্ষাটা দিব, ভালো মন্দ সেই শিক্ষাটা দিব। কোন কথাটা তার ভালো হলো না সেটা আমরা তাকে কোমলমতি শিশুকে কোমল ভাবেই বুঝিয়ে দিতে হবে। এখানে শাসনের কোনো অবকাশই নেই। কোন শিশুকে শাসন করে, কেননা দেখা যাচ্ছে যে একটা শিশু একটা মাটি, কাঁচা মাটি যেটাকে আমরা বলি, যে কাঁচা মাটি অবস্থায় শিশুটা যেই খাঁচার মধ্যে হবে, সে মানে খাঁচের মধ্যে হবে, সেই খাঁচি নাকি ধারণ করে। তদ্রূপ একটা শিশু বয়স থেকে তাকে ওইভাবে ডেভেলপ হবে এবং কি করবে, এবং তাকে শিক্ষা দীক্ষা বা তাকে সামাজিকতা আদব কায়দা এটা মাতৃকুল থেকেই, মানে মায়ের কাছ থেকে সেই শিশুটা শিক্ষা পরিবারের কাছ থেকে পাবে। এখন পরিবারের কাছ থেকে একটু সমস্যা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 100 মধ্যে 60% বা 70% মায়েরাই কর্মজীবী, তারা তার বাচ্চাকে ঠিক মতো সময় দিতে পারে না। আরেকটা বিষয় এখানে আসছে, যেটা যৌথ পরিবার নাই। যৌথ পরিবার ভেঙে ভেঙে অনেক একক পরিবার হয়ে গেছে। ফলে বাচ্চারা যে পরিবারে যে মমতা, দাদা দাদি, নানা নানি, এদের যে ভালোবাসার মাধ্যমে যে শিক্ষাটা, সেটা থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে। প্রথমেই আমরা তাকে পরিবার থেকে আমরা বঞ্চিত করছি, একক পরিবার করে। তার জন্য দায়ী কারা? তার জন্য দায়ী আমরা নিজেরাই। আমাদের বর্তমান চাহিদা, আমাদের সামাজিকতা এখানে বলবো না, আমাদের হয়তো সার্বিক যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার মধ্যে কিছুটা ঘাটতি আছে। যেমন বহির্বিশ্বে তো অনেক প্রায় 90% ফ্যামিলির চাকরি, বাবা মা দুইজনেই চাকরি করে, কিন্তু তারপরে তাদের বাচ্চাদের শিশু কেয়ার থাকে, একটু অন্যরকম থাকে। ওখানে তো ব্যবস্থা রয়েছে, যেমন শিশু কেয়ার, আমরা সেদিকে যাচ্ছি, কিন্তু আমরা আসলে ওই পর্যন্ত এখনো যেতে পারিনি বলে আমাদের বাচ্চারা একটু পিছনে আছে। কিন্তু আমরা আশা করি আমরা খুব নিয়ার ফিউচারে আমরা ওই জায়গায় পৌঁছে যাব, যখন আমাদের বাচ্চাগুলো এই যেই তাদের যে পরিবার থেকে পাবে, সেই কেয়ারটা যেন সরকার কর্তৃক বা কোনো একাডেমিক কর্তৃক বা একটা সংস্থা কর্তৃক সেটা পেতে পারে, যে কর্মজীবী মা বাবার ক্ষেত্রে। তাই তো বলতে চাচ্ছেন? এটা বলতে চাচ্ছি, এবং এটা আমরা আশা করি খুব নিয়ার ফিউচারে আমাদের দেশেও এই ধরনের পরিবেশ সৃষ্টি হবে আমাদের। আচ্ছা ম্যাডাম, আপনি মাঝখানে একটা কথা বলে যাচ্ছেন এই সুস্থ সবল শিশুর জন্য। আচ্ছা, যেই পরিবারে আল্লাহ না করুক কোনো অসুস্থ শিশু হলো বা একটা প্রতিবন্ধী শিশু হলো, তার প্রতি কি আমরা সেই কেয়ারনেস থাকবো না কেয়ারফুল থাকবো, বা তাকে কতটুকু কেয়ার দিতে পারি, বা তার জন্য কি করণীয় আপনি বলে মনে করেন? এই করণীয়টা আমি আবার ওখান থেকে আসতেছি। একজন মা, যেমন একটা সুস্থ শিশু, যে আল্লাহ না করুক একটা শিশু অসুস্থ হলো বা একটা প্রতিবন্ধী হলো, ওই শিশুর প্রতি আমাদের কি করণীয়? এই পরিমাণটা আমাদের দেশে কম নাই। প্রতিবন্ধী বা অটিজম শিশুর পরিমাণটা মোটামুটি অনেকই আছে এখন। এই ধরনের বাচ্চাদের প্রতি তার পরিবার অনেক, একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার চেয়ে অনেক বেশি কেয়ারফুল।
তারা অনেক বেশি কেয়ারফুল। তারা ওই সুস্থ বাচ্চাটাকে যতটুকু সেবা যত্ন না করে, সেই বাচ্চাটার জন্য তার ভিতর থেকে অন্তর থেকে একটা মায়া মমতা অনেক বেশি চলে আসে। ফলে তারা ওই বাচ্চাটার প্রতি অনেক দুর্বল থাকে এবং তার জন্য যা করণীয়, একটা পরিবারের যতটুকু সাধ্য আছে, যার বাবা মা যতটুকু সাধ্য আছে, তারা ততটুকুই করে সেই বাচ্চাটাকে সুস্থ করে তোলার জন্য। আচ্ছা, সর্বোপরি আপনি মানে শিশু সম্পর্কে আপনি তাহলে সর্বোপরি কথাটা কি বলতে যাচ্ছেন, একটু আমাকে ক্লিয়ারলি বলেন, মানে দর্শকের উদ্দেশ্যে আর কি ক্লিয়ারলি বলেন। দর্শকের ক্লিয়ার, এই শিশুর বিষয়ে বলা আসলে বললে শেষ হবে না। মানে সর্বোপরি শিশুটা আর কি, সর্বোপরি শিশুটা আমরা বলতে যাচ্ছি। এখানে বলা শুরু হয়েছে, তারপরে স্কুল পর্যায়ে আছে। স্কুল পর্যায়ে গিয়ে আমি বাচ্চাটাকে আমি কতটুকু সেভে রাখতে পারবো, তাকে কিরকম শিক্ষা দিতে পারতেছি, আমাদের শিক্ষা কেন্দ্রগুলোর কি অবস্থা, সেইগুলোর বিষয়ে অনেক কিছু বলার আছে। বর্তমানে আমাদের যেই অবস্থা, দেশের অবস্থা, এখানে আমাদের শিশুরা সবচেয়ে বেশি হুমকির মুখে। এর মধ্যে 1 নম্বরে জড়িত আছে বাল্যবিবাহ বিষয়টা, তারপরে আছে মাদকটা বাল্যবিবাহকে ছুঁচি করছে, বিপর্যয় এত বেশি। আর মাদক সেবন থেকে শুরু করে মাদকের ব্যবসার সাথে পর্যন্ত আমাদের এই কোমলমতি শিশুরা অনেকাংশেই জড়াই গেছে। তার জন্য সমাজ, জাতি এবং কিছু অশুভ শক্তি জড়িত। সমাজ সার্বিকভাবে আমি সমাজকে দোষ দিব না, এখানে অল্প কিছু অসাধু লোক, সমাজের কিছু অসাধু ব্যক্তিদের কথা বলতে যাচ্ছি আমরা, অল্প কিছু অসাধু ব্যক্তি আমাদের এই কোমলমতি শিশুদের ব্যবহার করে তারা লাভবান হচ্ছে এবং আমাদের দেশকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে, যা আমাদের কখনো কাম্য হতে পারে না। আমাদের কখনো এটা কাম্য হতে পারে না। ধন্যবাদ আপনাকে। এখন আমি আমার সিনিয়র আইনজীবী, আমার শ্রদ্ধেয় স্যার, আমাদের মহসিন স্যারের কাছে যাচ্ছি। স্যার, এতক্ষণ আমরা মাহমুদা ম্যাডামের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম শিশু সম্পর্কে। এখন স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আইনগত শিশু কারা, বা আইনের দৃষ্টিকোণ থেকে শিশু কাদের বোঝাচ্ছে স্যার? ধন্যবাদ। বাংলাদেশে যে প্রচলিত শিশু আইনের বিধান মতে যার বয়স 18 বছরের নিচে, সেই শিশু। মানে সর্বোপরি কথা হচ্ছে যে 18 বছর নিচে যারাই থাকবে, মানে আইনের ভাষায় তারাই হচ্ছে শিশু। আচ্ছা স্যার, এই আইনটি, এই শিশু আইনটি স্যার আমাদের কত সাল আইন? আসলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি শিশুদের জন্য একটা আইন করার প্রয়োজনীয়তা অনুভব করে, যার ফলশ্রুতিতে 1974 সনে যখন একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে উনি ডেভেলপ করতেছিলেন, সে সময় উনি সর্বপ্রথম এই 1974 সনে শিশু আইন তৈরি করেন। পরবর্তীতে আপনারা জানেন জাতিসংঘে শিশু সনদ যখন হয়, তখন ওই শিশু সনদের মধ্যে শিশুদের অনেক অধিকারের কথা বলা ছিল জাতিসংঘ সনদে, শিশু সনদ। সেই অধিকারগুলোকে বাস্তবায়নের জন্য 2013 সনে এই আইনটাকে নতুন করে আবার করা হয়। মানে এটাকে মানে নতুন করে এটা মডিফিকেশন করে, নতুন আইন মডিফাই এই জন্য হবে না, কারণ যখন 2013 সনে শিশু আইন হয়, তখন আপনার ওই 1974 সনের যেটা, ওইটা মানে রদ হয়ে যায়। মানে 1974 সালে যে শিশু সনদ আইনটি ছিল, মানে শিশু অধিকার আইন, সেই আইনটি তো স্যার বর্তমানে না, মানে ওইটার কোনো কার্যক্রম এখন আর বর্তমানে নেই। তাহলে আমাদের 2013 সালের শিশু আইনটি বর্তমানে বলবৎ রয়েছে স্যার। এবং শিশু আইন সংক্রান্ত যে কোনো ধরনের আইন হোক, মামলা মোকদ্দমা হোক, আর যাই হোক না কেন, তাহলে 2013 সালের শিশু আইনটি অনুযায়ী হবে। এই আইন অনুযায়ী হবে। তাহলে স্যার 74 সালের আইনটি এখন রহিত রয়েছে। স্যার, এই শিশু আইনে যখন একটা শিশুর বিচার কার্য, যেমন দেখা যাচ্ছে যে একটি শিশু, কোমলমতি শিশু, সে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে ওই কিছু অসাধু বা দুষ্কৃতী লোকের কারণে তারা বিপদগামী হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের আইনের আওতায় নিয়ে আসে, বা তারা অপরাধ করতে বাধ্য হয় বা অপরাধ করে। যখন স্যার এই অপরাধ করে বা অপরাধ কার্যের সাথে তারা জড়িত হয়, তখন তাদের
বিচার কার্যটা স্যার কিভাবে পরিচালিত হয়? বিচার কার্য অবশ্যই শিশু আইন 2013 অনুযায়ী পরিচালিত হয়। জি স্যার। তো সেক্ষেত্রে আপনার প্রত্যেক জেলায়, প্রতিটা জেলায় অতিরিক্ত দায়রা জজ, আর যদি এটা মেট্রোপলিটন এলাকা হয় তাহলে একাধিক অতিরিক্ত দায়রা জজ কে এই বিচার করার জন্য মানে এই দায়িত্ব দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনার 2013 সন থেকে এভাবেই চলতেছিল, যে কোনো একটা জেলায় একজন অতিরিক্ত দায়রা জজ আর মেট্রোপলিটন এলাকায় একাধিক অতিরিক্ত দায়রা জজ এই মামলাগুলোর বিচার করতেছিলেন। আর যেখানে কোনো কারণে অতিরিক্ত দায়রা জজ নাই সেক্ষেত্রে জেলা এটা করবেন। কিন্তু মূল বিষয় হলো এই 2013 সন থেকে 2018 সনের নভেম্বর পর্যন্ত এভাবেই চলতেছিল। 2018 নভেম্বরে একটা প্রজ্ঞাপন জারি হয় সরকার থেকে। তারপরে এই শিশু আইনটা বিচার করার জন্য আপনার আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, ওই ট্রাইব্যুনালকে দায়িত্ব দেওয়া হয়েছে 2018 নভেম্বর থেকে। এখন বিচার করেন হলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকই শিশু মামলাটা করবে, তখন উনি মানে সরাসরি উনি ওনার কোন শিশু সংক্রান্ত কোন মামলা হলে এখন ওই যে নারী শিশু আদালতের যে ট্রাইব্যুনালের যে বিচারক আছেন উনি পরিচালনা করেন স্যার। ওই তাহলে ওই বিচারক কি স্যার ওইখান থেকে কি স্যার নির্ধারণ হয় শিশু আইনের বয়সটা, মানে শিশুদের বয়সটা কি ওইখান থেকে নির্ধারিত হয়ে যায়? বয়সের বিষয়টা হলো এরকম, ধরেন বিজ্ঞ আদালতের সামনে একটা শিশুকে উপস্থাপন করা হলো, তো আদালত যদি মনে করে যে তার বয়সটা আসলে 18-র নিচে কিনা, সে শিশুতে পড়ে কিনা, অনেক সময় আদালত কনফিউজড হতে পারেন একটা বাচ্চা দেখে, অনেক বাচ্চার গ্রোথ বেশি থাকে, অনেক সময় কম থাকে। তো সেক্ষেত্রে আদালত এই শিশুর যদি জন্ম নিবন্ধন থাকে এটা উনি দেখতে পারেন, অথবা ওনার শিশুর যদি কোনো একাডেমিক কোনো কাগজপত্র থাকে স্কুলের সেটা দেখতে পারেন। আর অথবা বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এই একটা তদন্ত কমিটি গঠন করা দরকার, তদন্ত কমিটি গঠন করে উনি অনেক সময় তদন্ত প্রতিবেদন নেওয়ার পরে আপনার সাক্ষী নেওয়া, ওই সাক্ষীকে যারা তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন তদন্ত কমিটির কাছ থেকে নিয়ে উনি অনেক সময় বয়স নির্ধারণ করেন। এখন প্রশ্ন আসতে পারে তদন্ত কমিটিটা আসলে কি? এটা হলো আসলে মেডিকেল বোর্ড। হ্যাঁ, বিজ্ঞ আদালত মনে করলে বাচ্চাটাকে একটা মেডিকেল বোর্ড গঠন করে তারপর ওর বয়সটা নির্ধারণ করেন। তারপরে বিজ্ঞ আদালত যদি দেখেন যে ওর বয়সটা 18-র নিচে, তাহলে এটা শিশু আইনে বিচার হবে। আর যদি মনে হয় রিপোর্ট আসে বা সাক্ষী প্রমাণে আসে যে না তার বয়স 18-র বেশি, সেক্ষেত্রে এটা রেগুলার কোর্টে চলে যাবে। সাধারণ মানুষ আমাদের যেখানে মানে সাধারণ জেনারেল ভাবে চলে যায়, এটা তখন আর শিশু আইনে হবে না বিষয়টা। ধন্যবাদ স্যার। বিরতির পর ফিরে এলাম। আমরা ইতিপূর্বে বিরতির পূর্বে আমরা আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন স্যারের নিকট থেকে অনেক তথ্য শিশু সংক্রান্ত বিষয় জানতে পেরেছি, শুনতে পেরেছি। আপনারা শুনেছেন, জানলেন। এখন আমাদের আরেক অতিথি, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বন্দর উপজেলা পরিষদ এবং আমাদের অ্যাডভোকেট মাহমুদা আপা, ওনার কাছ থেকে এখন আমি জানতে চাইব, আচ্ছা আপা, যখন কোনো অসহায় মা বাবার শিশু তারা যখন তাদের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা নিরুপায় হয়ে তারা কি করে যে কাজকর্মে তাদের শিশুকে বাধ্য হয়ে কাজে পাঠায় এবং অন্যের কাছে তাদের পাঠানো হয়, সেই সময় তাদের ওই যে শিশুদের পাঠানো হচ্ছে বা তাদের বাধ্য হয়ে তারা কাজে যাচ্ছে বা কাজ করছে, সেই শিশুদের আর্থসামাজিক অবস্থা এবং পারিপার্শ্বিকতা সম্পর্কে আপনি কিছু বলেন। মোট কথা শ্রমজীবী শিশু, আমাদের দেশ কিন্তু উন্নয়নমূলক দেশ। এখন যে হতদরিদ্র, আমি যেহেতু উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম, এজন্য প্রত্যন্ত অঞ্চল বলতে আমার উপজেলার প্রত্যন্ত অঞ্চল বলতে আমি যা বোঝাই, সেখানে কোথাও আমি একেবারে হতদরিদ্র লোক আমি খুঁজে পাইনি। মোটামুটি ডাল ভাত খেয়ে বেঁচে আছে,
নিজের নিজের কাজে নিজের কাজ করে অন্তত পরিবারটা চালাতে পারছে, এরকম পরিবারই আমাদের সমাজে বেশি। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি থেকে থাকে সেটা খুবই নগণ্য, একেবারে হতদরিদ্র বা সংসার পরিচালনা করতে পারে না, ভাতের অভাবে বাচ্চাদের কাজে দিচ্ছে, এই ধরনের খুবই কম, কিন্তু তারপরেও দিচ্ছে, একেবারে অস্বীকার করা যাবে না, দিচ্ছে। আমি নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে বলতে পারি, আমাদের নারায়ণগঞ্জে কর্মক্ষেত্র অনেক বেশি, আর এই কর্মক্ষেত্রের জন্য নারায়ণগঞ্জের বাহিরে থেকে অনেক লোকজন এখানে চলে আসে, এবং তাদের সব যে অ্যাডাল্ট লোক চলে আসে তা না, তার মধ্যে অনেক শিশু আসে, কিন্তু সেটা পরিমাণে খুব কম। আর যে ভালো ভালো যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে কিন্তু বাইরে লেখা আছে এখানে শিশু শ্রমিক নেওয়া হয় না, এটাও আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি। তারপর কিন্তু নিচ্ছে, আমি বলি দেখা যায় না, এটা অস্বীকার করতে পারবো না যে যায় না, যায়। আমি যেটা নিজে দেখেছি কয়েক জায়গায়, এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার সময় আমি ইউনো সাহেবের সাথে বা এসএন সাহেবের সাথে আমি দেখেছি যে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেটা অবৈধ প্রতিষ্ঠান, এবং কোনো লাইসেন্স ছাড়া গ্রামে গঞ্জে ছোট্ট একটা কুঠুরির ভিতরে তারা নকল পণ্য, নকল জিনিস ব্যবহার তৈরি করে, ওই সব জায়গাগুলোতে এই ধরনের ছোট বাচ্চাগুলোকে দিয়ে তারা কাজকর্ম করায়, যাদের নামে মাত্র বেতন দেওয়া হয়। যেই পরিবারটা তার সংসারের উপার্জনের জন্য না পেরে একটা নিজের বাচ্চাটাকে স্কুলে না দিয়ে একটা কাজে পাঠাইলো, কিন্তু কাজটা সে কেমন একটা কাজ পাইলো, অবশ্যই সেটা একটা ঝুঁকিপূর্ণ কাজ, এবং সেখানে লাইসেন্স নাই, যেহেতু রেজিস্ট্রেশন নাই, যেহেতু এটা অবৈধ, সেখানে একটা শিশুর জন্য সেটা তো কখনোই ভালো কিছু হতে পারে না, অবশ্যই সেটা অনেক রিস্কি, এবং এই রিস্কি কাজগুলো করে। আর সেটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে, কিন্তু এখনো আছে, কিন্তু পরিমাণে কম বন্ধ হচ্ছে। আমি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির কথা বলছি না, অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোনো বাড়ির কাজের মেয়ে বা ছেলে হিসাবেও কোনো কোনো শিশুদের নেওয়া হচ্ছে, এবং এমনও আমরা সকলে পত্রপত্রিকা দেখতে পাই, এবং টেলিভিশন খুললে দেখা যাচ্ছে যে শিশুদের বা বাচ্চা ঘরের কাজের মেয়েকে, কাজের ছেলেকে খুচুনি দিয়ে ছেঁকা দেওয়া হচ্ছে, তাকে নির্যাতন করা হচ্ছে, বেত্রাঘাত করা হচ্ছে, সেটাকে অস্বীকার করা যায়? এটা অস্বীকার করা যায় না, যেহেতু আমি একজন আইনজীবী, আমার সিনিয়র আইনজীবী এবং মাননীয় সভাপতি এখানে বসে আছেন, আমরা এগুলো দেখি, আমরা এগুলো ফেস করি। অনেক শিক্ষিত পরিবার এই কোমলমতি বাচ্চাদের তাদের যখন বাবা মার কাছ থেকে আনে, তখন ভুলায় বালায় নিয়ে আসে, নিজের বাচ্চার মতো করে দেখবো, কিন্তু আসলে তারা নিজের বাচ্চার মতো দেখে না। তাদের উপর শারীরিক মানসিক নির্যাতনের পাশাপাশি তাদেরকে যে গৃহবন্দী করে রাখা হয়, এটাও কিন্তু অনেক বড় একটা অপরাধ। একটা বাচ্চার জন্য সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচার পথে এটা অনেক বড় অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরে দিয়ে ঘরে তালা লাগা যায়, হ্যাঁ বাইরে দিয়ে তারা ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু বাইরে থেকে তালা বন্ধ করে রাখে। একটা বাচ্চা, শিশু বাচ্চা, সে এমনি তো সেখানে আছে কাজের মানুষ হিসাবে, এমনি তার মনটা ছোট, যে সে এবার এর মালিকের কেউ না, সে একটা কাজের লোক, তারপরে তাকে সারাদিন যে তালা বন্ধ করে রাখা হয়, এটা তার মানসিক বিকাশের জন্য অনেক বড় অন্তরায়, অনেক বড় অন্তরায়। এটা আমাদের জন্য অনেক লজ্জার একটা বিষয়। আর এই ধরনের ঘটনাগুলো অনেক শিক্ষিত ফ্যামিলির মধ্যেও ঘটছে, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে যে মা জাতি, আমরা মায়ের জাতি, আমরা যত উপরে পৌঁছি না কেন, আমরা কিন্তু বলতে পারবো না যে আমার ভিতরে মাতৃস্নেহ জাগবে না, এই জিনিসটা আমরা কখনোই আশা করি না। কিন্তু কিছু কিছু মহিলা আছে, পুরুষের সাথে আমাদের বলতেও লজ্জার আছে, কিছু মহিলা আছে তারা এই কাজের মানুষগুলো, মেয়ে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের উপর নির্যাতন চালায়, এটা আমাদের কখনোই কোনো কোনো ক্ষেত্রে তো পশুত্ব ভাব আচরণ করে, মানে আমি বলতে চাচ্ছি যে মানে শুধু খুচুনি দিয়ে মারা বা বেত্রাঘাত না, অনেকভাবে তারা হয়রানির শিকার হচ্ছে, যৌন হয়রানির শিকার হয় অনেক বেশি, যেটা যতটুকু হয় তার চেয়ে মানে হয় 100-এর মধ্যে 25% প্রকাশ পায় না, কিন্তু অনেক অনেক হচ্ছে। এটা কি বলবো, মানে আমরা দিন দিন কোথায় যাচ্ছি, যে এটা ভাবতেও মানে আমাদের লজ্জা লাগে যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমি যে শিশুটার উপর নির্যাতন করলাম, সেই ঘটনার শিকার যে আমার বাচ্চা হবে না, এ ধরনের গ্যারান্টি তো আমরা দিতে পারি না, কারণ বাচ্চা তো কেউ ঘরে বসে নিয়ে থাকে না, তাকে অবশ্যই তাদের স্কুলের জন্য হোক, যে কোনো শিক্ষার জন্য হোক, যে কোনো কিছুর জন্য তাকে আমাকে বাইরে দিতেই হয়। তো এইগুলো ঘটছে, এগুলো
অনেক বেশি বেশি ঘটছে ইদানিং। আর প্রকাশটা কম হচ্ছে কিন্তু ঘটনা ঘটছে অনেক এটা তো বেশি। সমাজের জন্য কাম্য হতে পারে না। কখনোই না, এই ধরনের জিনিস কখনোই সমাজের জন্য কাম্য হতে পারে না। আর এই ধরনের লোককে আইডেন্টি করে তাদেরকে লোক সমাজের সামাজিকতার মধ্যে এনে তাদেরকে ওইভাবে শাস্তি দেওয়া হবে, আমি এটা আশা করি। এবং ওটা যদি এবং হয়, আশেপাশে যারা আছে এটা- তারা এই- যদি একটু সহযোগিতা করে, এবং সজাগ এই থাকে। কাজটি যদি কারো মাধ্যমে প্রকাশিত হয়, তাহলে যদি এটা আইনের আওতায় এনে যদি তাকে শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে অনেকাংশে এটা কমে যাবে বলে আমরা আশা করি। শাস্তির ব্যবস্থা অবশ্যই হবে। যে কয়টা ঘটনাই প্রকাশ পাইছে সে কেউ শাস্তি ছাড়া নাই। অনেকেই মামলা এখনো হচ্ছে, অনেকে সাজা হয়েছে, কিন্তু বিষয়টা হলো গিয়ে প্রকাশ পাইতেছে কম। যাদের বাচ্চারা হয়রান হচ্ছে তারা তো গরিব, তারা তো অসহায়, তারা ভাববে। আর বেশিরভাগ আরেকটা জিনিস যেটা আমরা আরেকটা জিনিস যেটা আশা করি না সেটাও হয়ে যায়। যেমন ঘটনা এত মানে খারাপ ঘটনা ঘটলো, স্থানীয় কিছু লোকজন এটা আপোষে মীমাংসা করে ফেলে। তখন ওই বাচ্চার বাবা মার সাথে তারা একটা বৈঠকে বসে, তাদেরকে ভয় দেখায়, অনেক সময় বোঝায়, কিছু টাকার লোভ দিয়ে তাদেরকে কিছু টাকা পয়সা বুঝে দিয়ে তাদেরকে ওই এলাকা থেকে চলে যেতে বলে, বা মুখে মানে চুপ করে মানে থাকতে বলে, হুমকি ধুমকি দিয়ে তাদেরকে স্টপ করে রাখে, তারা যেন আইনে আশ্রয় না নিতে পারে। নিতে না পারে। এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল ঘটছে। তো এইটা যদি আমরা যারা সমাজে বসবাস করি, সমাজের কিছু মান্যগণ্য লোক, আমরা যদি এগুলোকে প্রশ্রয় না দেই এবং অপরাধীকে অপরাধীর নজরে যদি দেখি, তাহলে এগুলো কমানো সম্ভব। আর না হলে এটা দিন দিন ভয়াবহ আকার ধারণ। তাহলে আমরা জানতে চাচ্ছি যে অবশ্যই এটা আইনের আওতায় আনা উচিত, এবং আইনের আওতায় আসলে এই জন্য কি করণীয় আমার সমাজের জন্য এবং আমাদের সকলের কি করণীয় এই বিষয়ের জন্য করণীয়, যেমন এখন আমরা যে ডিজিটাল যুগে বসবাস করছি, অনেকেই এই আমাদের বাচ্চারা কিন্তু এখন অনেক সাহসী। আগের বাচ্চাদের তুলনায় আগে আমরা যেমন ছোট ছিলাম, যেমন ভয় পেতাম অনেক কিছু, আমাদের বাচ্চাদের ভিতরে এখন ভয় কম। কিন্তু এই ভয় কম জিনিসটাকে আমরা পজিটিভলি ইউজ করতে পারি। কেমন? যেমন যৌন হয়রানিটা কি সেটা আমরা যারা বড়রা আছি, কৌশলে যদি তাকে এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিতে পারি যে এই স্পর্শটা অবাঞ্ছিত, এই জিনিসটা যদি আমরা তাদেরকে ঠিক মতো বুঝাই দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমার বাচ্চাই সেটা প্রতিরোধ করতে পারবে এবং এই ধরনের কিছু ঘটনা তারা বাপ মা বা বাড়ির যারা বড় আছে তাদের সাথে শেয়ার করবে যে এই ধরনের কিছু ঘটনা। তখন আমরা দেখা যায় বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারি। আর আরেকটা যেটা বললাম যে আমাদের প্রতিবেশী যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, প্রত্যেকটা বাচ্চাকে যেন নিজের বাচ্চার মতোই দেখে, নিজের সন্তানের মতোই যেন দেখে। আমি আমার সন্তানটাকে যেভাবে সেভ করি, আমি যদি আমার প্রতিবেশী বাচ্চাটার দিকে সেই ধরনের নজর রাখি, তাহলে সেই বাচ্চাটাও কিন্তু এই ধরনের মানে সকল শিশুকে নিজের শিশু হিসেবে গণ্য করতে হবে। তাহলে সেই মানসিকতা থাকলে আমার মনে হয় এরকম ধরনের পশুত্ব ভাব থাকবে না। আমাদের সমাজে পশুরা কোনোদিন বিচরণ করতে পারবে না। আমরা যদি সকলে অ্যালার্ট থাকি এবং সকলে যদি নিজের সন্তানকে অন্যের সন্তান মনে করি, মানে অন্য সন্তানকে নিজের সন্তান হিসেবে আমাদের মনে করতে হবে, এবং সকল শিশুই সমান। ধন্যবাদ আপনাকে। এখন আমরা স্যারের কাছে আসবো। স্যার, শিশু আদালত কর্তৃক কোনো অপরাধী শিশুর প্রতি আদেশ প্রদান করলে, মানে আদেশ প্রদানের ক্ষেত্রে যে সকল বিষয়সমূহ আমাদের বিবেচনা বা বিবেচ্য, সেটা কি? বিজ্ঞ আদালত এই ক্ষেত্রে সাধারণত শিশুর বয়স, তার লিঙ্গ, সে পুরুষ না মহিলা, বা উভয় আছে না, এটা বিবেচনা করবে। শিশুর শারীরিক মানসিক অবস্থা বিবেচনা করেন। তারপরে শিশুর পারিবারিক অবস্থা বিবেচনা করেন, যে সে কোন পরিবারের বা কোন পরিবার থেকে আসছে। ওই শিশুর পারিবারিক আর্থিক অবস্থা, মানে পরিবারের আর্থিক যে অবস্থা, ওইটাও বিবেচনা করেন। তারপরে তার পরিবারের যে জীবনযাত্রা, মানে তার পরিবার যেভাবে পরিবারের লোকজন যেভাবে তাদের চলাফেরা করে বা তাদের জীবনযাত্রাটা গুলো আদালত বিবেচনা করেন। আরেকটা জিনিস বিবেচনা করেন, ইদানিং দেখা যাচ্ছে আপনার ওই যে দলবদ্ধভাবে অপরাধ করে, যে কিশোর গ্যাং, আমরা যেটা বলি কিশোর গ্যাং, এই বিষয়টাও বিবেচনা করে। অনেক সময় দেখা যায় একটা বাচ্চা ছেলে, সে
ভালো, সে আসলে অপরাধের সাথে জড়িত না, বাট তার আরো 2-3টা ফ্রেন্ড এরা হয়তো অপরাধের সাথে জড়িত বা এর আগে অনেক অপরাধ করছে। দেখা গেল এটা নতুন বাচ্চা যে একটা অপরাধে জড়ায় গেল, বিজ্ঞ আদালত এই বিষয়টা বিবেচনা করে যে সে যে অপরাধটা করেছে কিনা, সে এটাও করে এবং সে যে অপরাধটা করলো এটা কি মানে এই যে দলের সাথে যে করলো এটাও অনেক সময় বিবেচনা করে যে এই ছেলেটার তো প্রিভিয়াস রেকর্ড পিসিপি আর নীল বা অন্য কোনো ইয়ে নাই, ইতিপূর্বে তাদের কোনো অঘটন ঘটেছিল কিনা বা যে তার বন্ধুরা আছে তার নেই। তারপরে অনেক সময় বিজ্ঞ আদালত ইচ্ছা করলে শিশুর সাথেও কথা বলেন, তার অভিব্যক্তিটাও জানতে চায়, তার অভিমতটাও জানে যে সে আসলে কেন এই বিপদগামী হয়েছে, জড়িত হয়েছে বা এই ঘটনাটা কেন ঘটেছে। আরেকটা কাজ করতে পারে, আমাদের আইন অনুযায়ী শিশু আইনে সামাজিক অনুসন্ধানের একটা বিষয় আছে। বিজ্ঞ আদালত ইচ্ছা করলে এটা সামাজিকভাবে এই শিশুটা সম্পর্কে অনুসন্ধান করতে পারে, অথবা একটা শিশু অপরাধ করছে সামাজিকভাবে এই অপরাধটা যেখানে ঘটছে সেখানে যে মানে তার সমাজে যায় তার সম্পর্কে খোঁজখবর নেয়, সেই প্রতিবেদনও নিতে পারে। তারপরে ধরেন শিশুদের তো আসলে ইয়ে করা হয় না, আমরা যেরকম একটা যারা প্রাপ্তবয়স্ক তাদের বিজ্ঞ আদালত যদি হাজতে রাখেন বা সাজা হইলে জেল দেন, শিশুদের বিষয়টা কিন্তু এরকম না। শিশুদের হলো আটক আদেশ, শিশু আইনে জেল বা হাজতের কথা বলা নেই। আটক আদেশটা এই জন্য বলা হয়েছে শিশুদের শিশু শোধনাগারে পাঠানো হয়, আর বিচার কার্যক্রম চলা অবস্থায় ওরা শোধনাগারে থাকে, আর এটলিস্ট যখন এদের একটা জাজমেন্ট হয়ে যায় তখনও এরা ওই শোধনাগারেই থাকে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন কোন একটা অপরাধের সাথে দেখা গেল শিশুও জড়িত আবার প্রাপ্তবয়স্করা জড়িত, সেক্ষেত্রে আপনার শিশু আইনের সেকশন সম্ভবত 15 ওখানে বলা আছে যে 2টা চার্জশিট হবে, তদন্ত প্রতিবেদন 2টা হবে। একটা হবে নরমাল যে আইন আছে আমাদের সকলের জন্য ফৌজদারি কার্যবিধি ওরকম একটা হবে, আর শিশুটার জন্য আলাদা একটা চার্জশিট হবে, এবং বিচারটাও ওই রকম ভাগ হয়ে যাবে। শিশুর অংশটা চলে যাবে শিশু আদালতে, মানে পার্ট অফ, হ্যাঁ, আর বড়দের যেটা প্রাপ্তবয়স্ক এদেরটা ওই নরমাল যে আদালত আছে ওখানে বিচার হবে। আর আরেকটা বিষয় হলো সেটা আপনার এই ধরেন একটা শিশু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইলে যে সমস্ত অপরাধ করলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে ওই সমস্ত অপরাধ করে নাই সে, কিন্তু তার একটা সাজা হয়েছে। ওই ধরনের অপরাধ করলে সর্বোচ্চ 10 বছর আর সর্বনিম্ন 3 বছর এর মধ্যে সাজা হবে। এখন দেখা গেল শিশুটা ওই ধরনের অপরাধ করে নাই, সেক্ষেত্রে শিশুটার যদি 18 বছর ওই মানে শোধনাগারে বা থাকা অবস্থা, তার তো একটা সাজা হয়ে গেছে, ধরেন তার 3 বছর সাজা হয়েছে। এখন ওই 3 বছর সাজা থাকা অবস্থায় যদি তার 18 বছর পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে 3 মাস আগে ওই যেই শোধনাগারে বা যে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক আদেশ আছে সে সরকারের কাছে তার এই যে সাজাটা মানে যেটা আমরা মানে জেল তো বলবো না, যে সাজাটা এটা মওকুফের জন্য দরখাস্ত দিতে পারে। দরখাস্তটা কারা দিবে হলো ওই শোধনাগারের বা শিশু উন্নয়ন কেন্দ্র যেখানে শিশুকে রাখা হয়েছে ওইটার যিনি পরিচালক আছেন উনি দিবেন। দিলে যদি কর্তৃপক্ষ মনে করে যে ঠিক আছে তার এটা মওকুফ করে দেওয়া হলো, তখন সে বেরিয়ে চলে আসবে। আর যদি বিষয়টা এরকম হয় যে সে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধ করছে এবং তার সাজা ওই 10 বছর থেকে 3 বছরের ভিতরে, সেই ক্ষেত্রে তার যেদিন 18 বছর হয়ে যাব, মনে করেন তার 15 বছরের সময় সাজা হয়েছে 5 বছর, 15 বছরের সময় 5 বছর, তার মানে তার সাজাটা 20 বছরে শেষ হবে। 18 বছর শেষ হওয়ার সাথে সাথে ওই যে যিনি ওই শোধনাগার অথবা শিশু উন্নয়ন সংস্থা কেন্দ্রের যিনি পরিচালক আছেন তিনি ওই শিশুটাকে 18 বছর হয়ে গেছে তো ও মানে খুব তাড়াতাড়ি তাকে ওই জেলে মানে আমাদের যেটা সাধারণ জেল যেটা প্রাপ্তবয়স্কদের যেখানে হয় কারাগারে পাঠিয়ে দেবে। আচ্ছা স্যার, যে শিশু আদালত কর্তৃক যে বিচারিক যে সমাপ্তি হয় ওইটার সময়সীমাটা স্যার কতটুকু স্যার? শিশু আদালত মানে আমাদের 2013 সালের শিশু আইন অনুযায়ী এই বিচারিক কার্যক্রম শেষ করার সময় হলো 360 দিন। ঠিক আছে, 360 দিনের মধ্যে কি মানে শিশুর বিচার কার্য সমাপ্ত করতে হবে। কোনো কারণে যদি বিজ্ঞ আদালত এটা না করতে পারে সেক্ষেত্রে উনি আরো 60 দিন
সময় বেশি নিতে পারে। মানে ওই যে 360 দিনের 60 দিনের exit পরে exit আরো হবে। মানে 2 মাস মানে 60 দিন বলা আছে ওখানে। জি। এর মধ্যে আসলে এটা শেষ করতে হবে এরকমই বলা আছে। আচ্ছা স্যার, আমরা তো বিচারিক সমাপ্তি সম্পর্কে আমরা জানলাম। এখন আমি যে যে শিশু কোনো না কোনো অপরাধী যখন সে জেল হাজতে প্রেরণ হয় বা প্রেরণ করা হয়, তখন যে স্বাভাবিক একজন আসামির যেমন জামিন হয়, তদ্রূপ কি শিশু আদালতে সে জামিন সংক্রান্ত বিষয় স্যার আমি জানতে চাচ্ছি স্যার। শিশু আইনে জামিন, শিশু আইনের জামিনের ক্ষেত্রে আপনার আমি আইনে দেখলাম যে সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার মানে উনি ইচ্ছা করলে আপনার যদি ওই অপরাধটা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হতে পারে, এরকম গুরুতর কোনো কিছু না হয়, সেক্ষেত্রে উনি ওনার শিশুটার যে অভিভাবক আছে অথবা বাবা মা এদের জিম্মায় অনেক সময় জামিনটা তাকে মুক্তি দিয়ে দিতে পারে। মুক্তি বলতে কি স্যার একেবারে না জামিন জামিন অথবা বিজ্ঞ আদালত ইচ্ছা করলে তার আমরা যেরকম জামিন শুনানি করি মানে জেনারেল ভাবে শুনানি করার পরে ও বিজ্ঞ আদালত যদি মনে করে তাহলে ওই শিশুটাকে তার বাবা মা বা তার প্রতিনিধি বা অভিভাবকের জিম্মায় দিতে পারেন, অথবা বিজ্ঞ আদালত মনে করলে শিশুটাকে শোধনাগারে বা শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দিতে পারে জামিন না দিলে। তো একটা শিশু জামিন তো হকদার। হ্যাঁ, জামিন হকদার, কিন্তু বিজ্ঞ আদালতের কাছে অনেক সময় মনে হতে পারে যে এই শিশুটা যদি জামিন প্রাপ্ত হয় তাহলে আবার হয়তো তার যে খারাপ বন্ধু বান্ধব আছে বা খারাপ প্রকৃতির লোকজনের সাথে যে মিশতে পারে, অথবা একটা শিশু ঘটনাটা অনেক সেনসিটিভ, এরকম হয় না, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত, এটা আদালতের ইচ্ছা, আদালত অনেক সময় জামিন না দিয়ে শিশুটাকে শোধনাগারে পাঠাতে পারে। আর শোধনাগারে পাঠাইলে আরেকটা লাভ আছে, সেটা হলো বাচ্চাটা যদি শিশু উন্নয়ন কেন্দ্র অথবা শোধনাগারে থাকে আর ওটা সরকারি যে বিধিবিধান আছে ওইভাবে পরিচালিত হয়, তো অনেক সময় অনেক বাচ্চারা ওদিকে কিছুদিন থাকলে ওটা কি স্যার আটকাদেশ? স্যার ওইটা আসলে আটকাদেশ না, ওইটা হলো এরকম, আমরা একটা প্রাপ্তবয়স্ক কোনো মানুষ যদি অপরাধ করে সেক্ষেত্রে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত যেটা জেলখানায় থাকে ওটাকে আমরা হাজতবাস বলি। আর যখন তার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ মানে জাজমেন্ট হয়ে যায় তখন ওটাকে আমরা বলি যে সে জেলে আছে। মানে তো ওই শিশুটা যখন থাকে, শোধনাগারে থাকে, ওইটাকে আসলে আটক আদেশ বলা হয় না, ওইটা সে তাকে শোধনাগারে পাঠানো হয়েছে এরকম, তাকে সংশোধনাগারে পাঠানো হোক এরকম লেখে আর কি বিজ্ঞ আদালতে, শোধনাগারে বা শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো। আচ্ছা স্যার, তাহলে ওই শোধনাগার আর আটক আদেশ, আটক আদেশটা কি স্যার? আটক আদেশ হলো ওই যে বললাম যখন তার জাজমেন্ট হয়ে যাবে, মানে আফটার জাজমেন্ট, সেটা হবে আটক আদেশ। জাজমেন্ট হওয়ার পরে স্যার আটক আদেশ। তাহলে আমরা কি জানতে পেলাম যে যখন সে জামিনের জন্য কোনো অ্যাপ্লাই হয় বা তার জামিন চাওয়া হয় বা জামিন পায়, তখন মাননীয় জজ তাকে তার বাবা মা জিম্মা দিতে পারে অথবা ওই শোধনাগারে পাঠাতে পারে। না, জামিন যদি দিয়ে দেয় তাহলে তো তার শোধনাগারে পাঠাবে না, জামিন হয়ে গেলে শোধনাগারে যাবে না। আচ্ছা, তাহলে জামিন যদি মনে করে যে না জামিন পেলে সে আরো ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে শোধনাগারে পাঠায়। আর যদি জাজমেন্ট হয়ে যায় মানে বিচারিক কাজের সমাপ্তি হলে আটক আদেশ পাঠায়। আচ্ছা স্যার, এখন আমি জানতে চাচ্ছি কোন শিশু যদি সরাসরি সে এমন কোন অপরাধের সাথে জড়িত হয়ে যায়, যেমন খুন, হত্যা বা ধর্ষণ বা মাদকের মতন এমন জঘন্যতম বিষয়ে যখন সরাসরি সে জড়িত হয়ে যায়, সেই ক্ষেত্রে আদালত তার বিরুদ্ধে মানে কি করণীয়, আদালতে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়? এই বিষয়টা আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি তাহলে বিষয়টা খুব ভালো বুঝতে পারবো। মানে মারাত্মক অপরাধ যেগুলো খুন বা হত্যা, ধর্ষণ, ডাকাতি বা মাদকের কোনো বড় চালান, এইসব যদি হয়, অর্থাৎ আমাদের যেটা মানে প্রাপ্তবয়স্কদের যে বিচারগুলো হয়, যেমন আপনার প্রাপ্তবয়স্কদের অপরাধে যদি আপনার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়,
ওই শিশুরা যদি এই টাইপের অপরাধগুলো করে, যেটা বড়রা করলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন হতো, তাহলে শিশুর ক্ষেত্রে হবে আটকাদেশ 10 বছর থেকে 3 বছরের মধ্যে। আর যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডর সাজার মতো কোনো অপরাধ না হয়, সেক্ষেত্রে হবে 3 বছরের নিচে শিশুদের শিশুদের এটাই ডিফারেন্স। বড়দের যেটা হতো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, সেটা ছোট শিশুদের হবে হলো সর্বোচ্চ 10 সর্বনিম্ন 3 এর মধ্যে। আর বড়দের যেটা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড না, বাকিগুলো এটা শিশুদের হবে 3 বছরের নিচে, মানে সর্বোচ্চ 3 বছর। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, জি, ডিজিটাল যে অপরাধগুলো আছে এই সম্পর্কে শিশুর ডিজিটাল অপরাধের ক্ষেত্রে শিশুর যে শাস্তি বা বিচার ব্যবস্থা বা তার থেকে তাদেরকে সুরক্ষার বিষয়, এই বিষয়ে একটু যদি আপনি বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন যেটা আমরা বলি, ডিজিটাল নিরাপত্তা আইনের আসামি যদি কোনো শিশু হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার সর্বোচ্চ সাজা মানে কোনটা করলে কতদিন হবে, ওই শিশুরটা ওই হিসাবেই মানে শিশুদের ক্ষেত্রে যেভাবে হয় ওইভাবে কম্পেয়ার করে। ডিজিটাল অপরাধগুলো যদি একটু বলতেন, কি ধরনের অপরাধ আমাদের এই সমাজে এখন দেখা যাচ্ছে? ধরেন কোনো ইলেকট্রনিক্স যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইলে ফেসবুক বা ইমেল, বা ইমেল বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক আছে, তারপরে ভাইবার আছে, তারপরে এগুলোর মাধ্যম দিয়েই তো অপরাধগুলো হয়। কি ধরনের অপরাধ হয়? ধরেন কারো পার্সোনাল বিষয়ে, কারো ব্যক্তিগত একটা বিষয়ে সে ওখানে প্রেস করে দিল, বা কোনো কারো অশ্লীল ছবি ওটা প্রেস করলো, বা কারো সে বকা দিল বা হুমকি দিল, মানে সামাজিক দৃষ্টিকোণ থেকে যা নাকি করণীয় না, মানে যা কাম্য হতে পারে না, তাই করলে এটাই অপরাধ, এটা ডিজিটাল অপরাধ। সেটা তো আছেই, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে পড়বে হলো যদি সেটা কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, কোনো যন্ত্রের মাধ্যমে হয়, সেটা মোবাইল হতে পারে, তারপরে ফেসবুক, ইন্টারনেট, ইমেইলে হতে পারে, অথবা ওই যে আমরা যে ডিজিটাল আইনে কি সরাসরি শিশুদের বিষয়ে কথাগুলো বলা আছে? না, ডিজিটাল আইনে শিশুদের বিষয় বলা নাই, কিন্তু যখনই বয়সের বিষয়টা ওই 18 নিচে চলে আসবে, তখন তো অটোমেটিক এটা শিশুর মধ্যে পড়ে যায়। তার মানে শিশু মানে ডিজিটাল আইনে শিশুদের স্পেসিফিক ভাবে না, ওটা বলা নাই। যেমন কিন্তু এই অপরাধগুলো অহরহ হচ্ছে। না, আমরা তো কয়েকদিন আগে একটা মামলা আমাদের দায়রা জজ সাহেবের এখানে পাইলাম আমরা, সেটা হলো আসলে আইন তো সব যে মানে সঠিক প্রয়োগ হয় তাও না, কিন্তু আইনের অপপ্রয়োগ আমাদের দেশে হয়। যেমন দেখা গেছে জমি জমা নিয়ে 5-7টা মামলা আছে 2 ফ্যামিলির মধ্যে, পাশের এক ফ্যামিলি একটা ছোট বাচ্চা ছেলেটা মেট্রিক পরীক্ষা দিল, সেই ছেলেটার নামে এরকম একটা ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা করে দিছে যে তার বাথরুমের উপরে ওই যে ক্যামেরা সিস্টেম, হ্যাঁ, ডিভাইস নাকি রেখে আসছে সে। তো আমি জামিন শুনানি করার সময় স্যারকে জজ সাহেবকে বললাম যে এটা যে এই ছেলেই রাখছে, এটা তো আসলে কোনো প্রমাণ নেই, আদার সাইড বলতে পারেনি, মানে এজারকারী নিজেও ছিল, বলতে পারেনি, বলছে আমরা ধারণা করতেছি। তো ধারণার কারণে একটা ছোট মানে বাচ্চা আসলে মামলায় জড়িত হয়েছে। তো আমি বললাম যে এদের সাথে যেহেতু জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা আছে, এটা বুঝাই যায় আসলে ইন্টেনশন ছিল, জেলা জজ মহোদয়ের সাথে সাথে ছেড়ে জামিন মুক্ত ইন্টেনশনালি এটা করা হয়েছে। স্যার, এখন আমরা জানতে যাচ্ছি যে শিশু উন্নয়ন কেন্দ্র, যে শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা বা প্রত্যয়ন সম্পর্কে এটা আসলে কি স্যার? আপনার সরকার এই যে সমস্ত শিশুরা অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে তাদেরকে শোধনাগারে রাখার অথবা তার আটকাদেশ হয়ে গেলে রাখার জন্য সরকার গেজেটের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্র অথবা শিশু শোধনাগার এগুলো প্রতিষ্ঠা করে এখানে যেমন ছেলেদের শিশু বাচ্চাদের জন্য ভিন্ন, মেয়ে শিশু বাচ্চাদের জন্য এরকম ভিন্ন, লিঙ্গ প্রকার যদি আসলে আচ্ছা, কোন ক্ষেত্রে দেখা যায় যে সেটা প্রত্যয়নটা, যে উন্নয়ন প্রত্যয়ন যেটাকে বলি, মানে শিশু উন্নয়ন প্রতিষ্ঠা প্রত্যয়ন, এটা তো সবসময় কি সরকারি পর্যায়ে হয় না, বেসরকারি পর্যায়ে হতে পারে। সেক্ষেত্রে গভর্নমেন্টের যে নীতিমালা আছে
সেই নীতিমালা অনুসরণ করে যদি কেউ বেসরকারি বা উদ্যোগে। এটা উদ্যোগে করতে চায় তাহলে সরকারের কাছ থেকে সেভাবে অনুমতি নিতে হবে, নিলে এটা করবে। হ্যাঁ, আর করে কোনো দেবে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তিবর্গ অবৈধভাবে লাভবান হওয়ার জন্য এই এরকম প্রতিষ্ঠা উন্নয়ন করে, সেই ক্ষেত্রে তাহলে তার কি শাস্তি হতে পারে? শাস্তি মানে অবৈধ যদি হয়, বৈধ না হয়। অবৈধ করে তো আসলে তার লাভ নেই, কারণ হলো এই ওই সমস্ত শোধনাগারে বা উন্নয়ন কেন্দ্রে তো কোর্ট বা গভর্নমেন্ট Allow করে না। অথরিটি তো কোনো শিশুকে পাঠাবে না। সুতরাং আমার মনে হয় এটা যদি কেউ করে, করার না করার সমান হবে। স্যারের কাছে আরেকটা প্রশ্ন। জি বলেন। আমার কিউরিয়াসিটি থেকে আমি জানতে চাচ্ছি যে বর্তমানে আরেকটা অপরাধ বেড়ে গেছে, সেটা হলো চাইল্ড মিসিং এন্ড মার্ডার। আপনি বর্তমান বারের একজন যোগ্য সভাপতি, সেই হিসাবে আমাদের যে নারায়ণগঞ্জ বারে এই বিষয়ে কতগুলো মামলা অনুমান হয়েছে কি, বা বিচারাধীন আছে, বা কোনোটা কি শেষ হয়ে সেটা সাজা হয়েছে কিনা, এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। আর কোর্ট এই মামলাগুলো আসলে কতটা গুরুত্বের ভাবে দেখছে? আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন। আমি আরো আগেই কোশ্চেনটা আশা করছিলাম যে এই বিষয়টা এখানে আলোচনা হোক। আসলে বিষয়টা খুবই একটা মানে সেনসিটিভ একটা বিষয়। একটা ছোট বাচ্চা, দেখা গেছে আপনার ওই টিচারের কাছে আপনি পড়তে দিছেন, টিচার দেখা গেছে ওই ছোট বাচ্চাটার সাথে একটা অনৈতিক কাজ করে ফেলছে। এগুলো পত্রিকায় অহরহ আসতেছে এবং এই টাইপের মামলাও অনেক হইতেছে। তারপরে আমরা যদি কেউ বিষয়টাকে অন্যভাবে নিবেন না, যেহেতু ধর্মীয় বিষয় একটু সেনসিটিভ ম্যাটার চলে আসে, আমরা অনেক সময় পেপার পত্রিকায় দেখি যে মাদ্রাসার শিক্ষকরা ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় পড়ার জন্য পাঠায়, এবং মাদ্রাসায় নিয়ম হলো মাদ্রাসায় যদি ছেলেটা থেকে পড়ে তাহলে তার পড়াশোনাটা ভালো হয়, বাইরের পরিবেশের সাথে সে মিশতে পারে না। কিন্তু দেখা গেছে ওখানে মাদ্রাসা শিক্ষক বেশ করে ছেলেদেরকে যেভাবে বলৎকার করে, ছোট ছোট 4-5 বছরের বাচ্চা, এগুলো আসলে বিকৃত রুচির মানুষের কাজ। এগুলো মানে কোন সামাজিকতা এগুলো খুবই সব লোক নরপশু, এদের মারাত্মক সাজা হওয়া উচিত। আমি দেখছি আসলে বিজ্ঞ আদালত যারা আছেন, আদালত এই বিষয়গুলো অনেক খুব ওনারাও কঠিন ভাবে দেখেন এই সমস্ত বিষয়। আর আমি যদিও আমার এটা পেশার বিপক্ষে যায়, তারপরও আমি হয়তোবা কোনো আইনজীবী সাহেব শুনলে একটু করতে পারেন, হয়তোবা নাও করতে পারেন। সেটা হলো আমি এই টাইপের মামলা আমার কাছে তো আপনারা জানেন আমার কাছে আসতেই পারে। পরপর 2 বার সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমানে আমি এই টাইপের মামলাগুলো আসলে আমি নিজে করি না। এটা আপনার মানসিকতা। হ্যাঁ, এবং আমি আমার যারা জুনিয়র আছে এবং আমার সাথে যে সমস্ত লয়ারদের ভালো সম্পর্ক, বিশেষ করে জুনিয়র লয়ার, ওদেরকে আমি বলি যে তোমরা এগুলো করো না। এটা আমি আসলে করি না, আমি খুব কষ্ট পাই। কারণ হলো এটা মানসিকতা। হ্যাঁ, মানসিকতা। একটা বাচ্চা যেখানে নিরাপদ থাকার কথা ছিল সেখানেই সে নিরাপদ না, এটা হইল। এই টাইপের মামলা আছে, বেশ কিছু মামলা আছে কোর্টগুলো। একটা বিষয়, অপহরণের পর হত্যা, এই মামলাগুলো আসলে কিভাবে দেখি, কতটা গুরুত্বের সাথে? হ্যাঁ, এই মামলাগুলো যথেষ্ট গুরুত্বের সাথে দেখে। আপনারা জানেন আমাদের এই যে আমরা যেটা নারায়ণগঞ্জের দেবক পাক্কা রোড বলি, এই জায়গার এই পাক্কা রোডে একটা বাসায় একটা ছোট ছেলে, সিয়াম না, একটা ছোট ছেলে, বাচ্চা ছেলেটাকে ওই পাশের বাড়িতে একটা রাজমিস্ত্রি ভাড়া থাকতো, সে ওই ওর বাবার কাছ থেকে বিদেশ থেকে আসছে, ওর বাবা কিছু টাকা নেওয়ার জন্য ছেলেটাকে অপহরণ করে নিয়ে গেছে চকলেটের কথা বলে। তারপরে দেখা গেছে ছেলেটারে ওই বস্তার ভিতরে আসলে মেরেই ফেলছে ছেলেটাকে। আমি দেখছি খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে খুব অল্প সময়ের মধ্যেই ওই বিচার প্রক্রিয়াটা নিষ্পত্তি করছেন এবং সর্বোচ্চ সাজা দেওয়া উচিত। আর এই সমস্ত যেই ঘটনাগুলো ঘটতেছে, আমরা যদি সামাজিক ভাবে পারিবারিক ভাবে সবাই একটু অ্যালার্ট হই, তাহলে এই ঘটনাগুলো ঘটবে না। আসলে বাচ্চারা তো বাচ্চা মানে কি, সে কোনো কিছু বোঝে না। হ্যাঁ, শিশু মানে হলো সে কোনো কিছু কোমলমতি বাদ দিয়ে, মানে তার যে জ্ঞানটা, তার তো পরিপূর্ণ জ্ঞান নেই। তা আমরা যদি একটু আগে আমাদের ভাইস চেয়ারম্যান সব বলছেন, আমরা যদি আমাদের পরিবার থেকে বাচ্চাদেরকে শিখাই যে তুমি বাইরে যেও না, একা একা ওইটা করো না, হ্যাঁ, কেউ চকলেট দিলে তার যেতে চেও না,
আমাদের পারিবারিকভাবে এই সমস্যা গুলো সমাধান না হইলে এগুলো হবে না। এবং ছোট বাচ্চাদের যেরকম আমরা এই বিষয়গুলো বুঝাবো, ছোট বাচ্চাদের যে বড় যারা আছে এদেরকেও পারিবারিকভাবে বুঝাইতে হবে যে পাশের বাড়ির মেয়েটা বা ছেলেটা তোমার সন্তান যেরকম ওরকম ওই স্নেহ দেখতে হবে, ওই চোখে দেখতে হবে। ওরকম মনে না করলে এই সমস্যার সমাধান হবে না। সর্বোপরি কথা হচ্ছে যে দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি তো অবশ্যই, দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। আর এটা খুবই খারাপ কাজ, অপহরণ করে নিয়ে যে বাচ্চাদেরকে মেরে ফেলে খুন করা। এই যে বন্দরে একটা ঘটনা আপনার তো মনে জানার কথা, 4-5 বছর আগে আপনার মাদকের টাকার জন্য ছেলেটাকে অপহরণ করে নিয়ে গেছে, ফুটবল খেলতেছিল মাঠের মধ্যে, এই যে রেল লাইনের পাশে। পরে আমি তো 164 পড়লাম, মানে আমার এত খারাপ লাগছে 64টা পরে। জাস্ট পুকুরের পান নিয়ে যখন ওর বাবা টাকা দিতেছিল না, ব্লেড দিয়ে একটা পৌঁছে দিচ্ছে গলার মধ্যে। তো ছোট বাচ্চা, 4-5 বছরের একটা বাচ্চা। এবং এই মামলাও বিজ্ঞ আদালত সর্বোচ্চ সাজা দিচ্ছে। আমার কাছে আসছিল মামলাটা করতে, আমি বলছি অসম্ভব। এরকম ধরনের মামলায় যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তাহলে এটা নজির হয়ে থাকে অবশ্যই, এবং অপরাধীরা অপরাধ করতে একটু দেওয়া উচিত। আমি দেখছি আদালতের ভয় পাবে এই প্রক্রিয়ার সাথে, মানে বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকে, কেউ আসলে বিষয়টা ভালোভাবে দেখে না, খারাপ ভাবে দেখে এদেরকে। আচ্ছা স্যার, আমরা এখন জানতে চাবো যে বিপদগামী যে কোনো কোনো ক্ষেত্রে যখন নাকি কোনো কোমলমতি সন্তানদের, শিশুদের ডাইভার্ট করে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন অপকর্ম করার জন্য তাকে ডাইভার্ট করে, যেমন ওই হত্যা করার জন্য বা মাদক ব্যবসা করার জন্য বা খুনের মতন অবস্থা, বা এমন এক পর্যায়ে আসে যে ওই ব্যবসাবৃদ্ধি পর্যন্ত তাদের করানো দিকে ডাইভার্ট করে এবং আরো বিভিন্ন বিভিন্ন অপরাধ করে। সেই ক্ষেত্রে যারা এই অপরাধী, মানে যারা ওই কোমলমতি শিশুদের ওই সকল জগতে, খারাপ জগতে নেওয়ার জন্য সহযোগিতা করে, তাদের স্যার কি শাস্তি বা কি ধরনের তাদের হয় এই অপরাধে অপরাধ হওয়ার পরে? আমি বলি বিষয়টা, সেটা হলো মানে মূল কথাটা হলো বাচ্চাদের দিয়ে, মানে শিশুদের যারা এই ধরনের অপকর্ম ঘটায়। ধরেন এখানে আমরা একটু আমাদের ইসের সাহায্য নিতে পারি, কারণ এখানে প্রায় সেকশন 70 থেকে 80 পর্যন্ত মনে হয় আছে এইগুলো অপরাধের ধরন এবং অপরাধের যেমন, শাস্তিটা। হ্যাঁ, যেমন শিশুর প্রতি যদি কেউ নিষ্ঠুরতা করে, হ্যাঁ, নিষ্ঠুরতা করে বলতে এই যে আমরা একটু আগে বলছি, দেখা গেছে অনেক সময় আমরা গার্জিয়ানরা যেটা করি, ওই যে প্রফেশনাল জন্য বাইরে চলে যাই, কাজের মেয়ের কাছে বা কাজের ছেলের কাছে বাচ্চাটা রেখে দিই। অনেক সময় দেখা যায় ওই বাচ্চাটাকে আসলে অনেক নির্যাতন করে ওরা, বাচ্চারা বলতে পারে না। সেক্ষেত্রে যদি এরকম কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে নিষ্ঠুরতা যে করলো তার সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে, অথবা দুইটাই হতে পারে, হতে পারে। অনেক সময় দেখি আমরা ভিক্ষাবৃত্তি, আপনারা সবাই জানেন, এগুলো পেপার পত্রিকায় টেলিভিশনে প্রায় আসে, যে একটা মহিলা একটা শিশু বাচ্চা কোলে নিয়ে আসে, কিন্তু বাচ্চাটা আসলে কোনো কথাই বলতেছে না, সে সারাদিন ঘুমায় আছে। আমরা সবাই জানি যে বিভিন্ন ধরনের, না সেটা আমরা মনে করি, কিন্তু এটা এখন প্রকাশ হয়ে গেছে যে অনেক সময় বাচ্চাটাকে করায় রাখা, ওই বাচ্চাটাকে মানে নিয়ে ভিক্ষাবৃত্তি করে। যদি এরকম হয়, সেটাও আপনার 5 বছর অথবা 1 বছর পর্যন্ত, অথবা 1 লক্ষ টাকা পর্যন্ত, অথবা উভয় দণ্ডই হতে পারে। তারপরে আপনার আছে যে অনেক সময় আমরা এই অনেকেই শিশুদের মানে নেশার সাথে জড়িত করে। দেখা গেছে মানে একটা ছোট বাচ্চা, সে যদি তারে দিয়ে একটা সিগারেট আনাইলো বা তারে দিয়া এরকম আনাইলো, যদি এরকম নেশাগ্রস্ত করার চেষ্টা বা করে কেউ, তাইলে তার হবে 1 বছর পর্যন্ত কারাদণ্ড আর হলো অনধিক 50,000 টাকা জরিমানা। অনেক সময় দেখা যায় আপনার কোনো নেশাগ্রস্তকারী, সে যদি কোনো শিশুরে মাদক দ্রব্য অথবা অনেক সময় অনেক ওষুধ আছে না, যেমন ঘুমের ট্যাবলেট আছে, যেগুলো বিভিন্ন নেশা জাতীয় মানে এরকম কিছু করে, সেক্ষেত্রে 3 বছর কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা ওই যে শিশুদের অনেক সময় বাজি ধরায়, বলে যে তুমি যদি এই কয়টা ডিম খেতে পারো বা এত
সেভেন আপ বা কোক খেতে পারো, বা এতগুলো চকলেট মানে বাজিগর যেটা না একসাথে খেতে পারো, খেতে পারে। তাহলে তোমাকে হয়তো এটা দেবো ওইটা দেবো, এরকম যদি কেউ কোনো শিশুর সাথে করে তাহলে তার সর্বোচ্চ 2 বছর এবং কারাদণ্ড এবং 50,000 টাকার অর্থদণ্ড হতে পারে। তারপরে যদি কেউ কোনো শিশুদের যৌনপল্লীতে নিয়ে মানে এইসব কার্যক্রম করার রাখে বা পাঠায়, সেক্ষেত্রে তার 2 বছর সর্বোচ্চ কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা হতে পারে। তারপরে আছে কেউ শিশুদের অসৎ পথে পরিচালিত করার জন্য অনেক সময় উৎসাহিত করে, তাই তো পড়াশোনা করার দরকার নেই, মানে খারাপ পথে নেওয়ার জন্য, এরকম যদি হয় সেক্ষেত্রে 5 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড উভয় দণ্ড হতে পারে। অনেক সময় শিশুদের দিয়ে আমরা অনেক মামলায় দেখি, দেখা গেছে মিষ্টির প্যাকেট, হ্যাঁ দেখা গেল একটা বয়স্ক লোক বললো যে তুমি মিষ্টির প্যাকেটটা অমুক বাসায় বা অমুক দোকানে নিয়ে নিয়ে আসো, দেখা গেছে এর ভিতরে আগ্নেয়াস্ত্র অথবা মাদক দ্রব্য রয়ে গেছে। যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে ওই যিনি এই কাজটা করবেন তার 3 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং উভয় দণ্ড হতে পারে। তারপরে আছে শিশু শোষণের দণ্ড। জি স্যার। শিশু শোষণ মানে কি স্যার এটা আমি মানে মূল পয়েন্ট আমি এখন এখানে মানে জানতে চাচ্ছি যে শিশু শোষণ একটা হচ্ছে যে শিশু আইনের ভিতর, এটা তো আরেকটা বিষয় সাবজেক্ট, যে শিশু শোষণ। শিশু শোষণটা স্যার কি স্যার? আচ্ছা, শিশু শোষণ আপনারা সবাই জানেন বা আমরা এই দেশের ম্যাক্সিমাম লোকজন জানে যে আমাদের দেশের শ্রম আইন অনুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ। একটু আগে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব বলছেন, হ্যাঁ যে আপনার আমাদের অনেক ফ্যাক্টরির গায়ে লেখা থাকে বাইরে যে এখানে শিশু শ্রমিক নেওয়া হয় না। এর কারণ কি? এর কারণ আবার ইংরেজিতে লেখা থাকে, শুধু বাংলায় লেখা থাকে না। কিন্তু এর কারণ হলো আমাদের যারা ইউরোপীয় ইউনিয়নের লোকজন আছেন, যারা অর্ডার দেন আমাদের গার্মেন্টস গুলোতে, ওরা এই বিষয়টা খুবই অপছন্দ করে। যদি দেখে যে কোনো ফ্যাক্টরিতে শিশু বাচ্চা আছে, সেক্ষেত্রে ওই ফ্যাক্টরিকে তারা অর্ডার দেয় না, যে কারণে আমাদের ফ্যাক্টরির মালিকরা একদম গেটে থেকে লেখা থাকে, যখন বাইরেরা ঢুকে তখন ওরা এটা দেখে খুশি হয়। এবং আমি জানি কেউ কেউ এমনও আছে ওই সময় যদি ছোট বাচ্চা থাকে ওদেরকে ওদের কাজে রাখে না, সরে রাখে। এখন কথা হলো একটা কাজ ধরেন একটা ছেলে 8 ঘন্টা কাজ করবে, এই কাজটা সেম কাজটা যদি একটা বয়স্ক লোক দিয়ে আমরা করাই, তাইলে তারে দিতে হইব ধরেন 500 টাকা বা 1000 টাকা, আর ওই শিশুরে আপনি দিলেন 50 টাকা বা 100 টাকা ওরে সারাদিন। এটা শোষণের মধ্যে পড়ে। হ্যাঁ, যদি এরকম কিছু করেন সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে 2 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড উভয় দণ্ড হতে পারে। আচ্ছা স্যার, একটা কথা হচ্ছে যে এই শিশু শোষণটা যদি কোনো ব্যক্তি বা যারা করে, তারা কি এই শিশু আইনের মধ্যে পড়বে না অন্য আইনের দিয়ে এটাকে বিচার কার্য পরিচালিত হবে? এটা যেহেতু এখানে সাজার কথা বলা আছে শিশু আইনে, এখানেই হবে, এই আইনে এটা হবে। শিশু নিজেই হয়তো মামলাবাদী হবে। জি না, শিশু তো সরাসরি বাদী হতে পারে না, শিশুর পক্ষ থেকে কারো না কাউকে এটা করতে হবে, মামলাবাদী হয়ে শিশু আইনে যেটা পরিচালিত হবে। এই আইনের তাহলে কি স্যার শাস্তিটা কত? এই ধরনের যে এখন যেগুলো বিষয়গুলো আলোচনা হলো, 2 বছর কারাদণ্ড, শিশু শোষণের বিষয়টা, তারপরে শিশুর প্রতি নিষ্ঠুরতার বিষয়টা, এই ধরনের মামলা কি আসে অ্যাভেলেবল কোর্টে বা আসে, পাওয়া যায় কি? না, এটা না পাওয়া যাওয়ার কারণ আছে। কারণ হলো আমরা তো মানে সচেতন নাগরিক না, আমি বলবো কেউ যেন কোনো কিছু মনে না করে। কারণ আমরা যদি সচেতন নাগরিক হতাম তাহলে তো আমরা রাস্তাঘাটে শিশুদের কাজ করতে দেখতাম না। তো যে কারণে একটা শিশু যখন কাজ করতে যায়, একটু আগে আমাদের অনুষ্ঠান শুরুতে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব বিষয়টা অনেকক্ষণ বলছেন, আপনার প্রশ্ন ছিল এটা। একটা শিশু যখন কাজ করতে যায় নিশ্চয়ই তার পারিবারিক সমস্যা থাকে, অথবা কিছু বাবা মাই আছে এরা চায় না বাচ্চারা পড়াশোনা করুক, মনে করে যে বাচ্চারা যদি ছোট কাল থেকে কাজ শিখতে পারে তাহলে বড় হয়ে আসে আরো ভালো কাজ করতে পারবে। এগুলো মনে করে আসলে এগুলো মনে করে পাঠায় হলো কাজ করার জন্য। তো কাজ করতে পাঠাইলে তো এটার সাথে আমি একটু যোগ করি আরেকটা কারণ, যেটা আমি বাস্তব ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অনেক শিশু থেকে একটু জিদি, আরেকজন সাথে তার মেধার পরিমাণটা কিছু কম, তখন বাবা মা ওদেরকে পড়াশোনা করানোর আগ্রহটা হারায় ফেলে। জিদি বাচ্চারা নানান বিষয়ে জিদ ধরে, আজকে স্কুলে যাবো না, আজকে এইটা দিবা, আজকে ওইটা দিবা, এই ধরনের চাহিদাগুলো অনেক সময় বাবা মা পূরণ করতে পারে না। একটা বেশি মাত্রায় জিদ্দি বাচ্চাকে কিভাবে কন্ট্রোল করতে হয়
এই সময় এবং এই জ্ঞানটাও অনেকে না জানার কারণে এটা দেখা যায় তখন মনে করে যে এই বাচ্চাটা ডাইভার্ট হয়ে গেছে, সে আর পড়াশোনা করবে না, তাকে কি করো রাস্তায় ঘুরলে হয়তো মাদকাসক্ত হবে না, ওই এই দেশে ঘুরে বেড়ে অন্য কাজে অপরাধ জগতে জড়ায় যাবে, এই জন্য তাকে এরকম। এটা কিন্তু ভুল ধারণা, এটার একটা অংশ আছে। এটা কিন্তু ভুল ধারণা। ভুল ধারণা হলে কি হবে, আমাদের এখন যে ডিজিটাল যুগ, এখন এই আমাদের বর্তমানে দেখা যাচ্ছে যে প্রায় 11 বছরের যে বাচ্চা আছে 25% মোট ইন্টারনেট ব্যবহার করে 25%-এর মধ্যে 11 বছরের বাচ্চা বেশি আছে। 11 বছরের বাচ্চা আছে 25% যারা ইন্টারনেট ইউজ করে। আর এই ইন্টারনেট ইউজ করে আরেকটা বিষয় হলো যে সামাজিক যে অবক্ষয়টা যেটা বলছি, যেটা ফ্যামিলি থেকে বাচ্চাদের ছোটবেলায় দেওয়ার কথা, সেটা না পাওয়ার কারণে তারা কিন্তু অনেক বেশি জিদি হয়ে যায় এবং নিজের মতামতটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। তারা ফ্যামিলিতে জোর জবরদস্তি করে, বাবা মা এবং বড় বড় তাদের যে গার্ডিয়ান আছে তাদেরকে কিন্তু তারা মানতে রাজি না। তাদের যে সিদ্ধান্তটা, তাদের যে চাহিদাটা, সেটা সে পূরণ করানোর জন্য বাবা মাকে বাধ্য করে অনেক সময়। এই কারণে বাবা মা তখন হেরে যায়, কারণ বাচ্চা জিদের কাছে বাবা মা হেরে যায়। এইটাই আমি বলছি সামাজিক অবক্ষয়, এবং বাচ্চাকে আমরা যথাযথ সময় দিই না, তাদেরকে বোঝার সময় আমরা বোঝার চেষ্টা করি না। অসময়ে গিয়ে তাদের পিছনে সময় দেই, কিন্তু যে সময়টা তারা আর বুঝতে চায় না, কারণ তাদের মন মানসিকতা তখন শক্ত হয়ে যায়, বাহিরের একটা জগতের সাথে তারা মিশে যায়। এমনকি বর্তমানে মিষ্টি এমন হয়, এই যে কিশোর গ্যাং এর কথা যে শুনলেই গা শিউরে ওঠে। আমার বাচ্চা, যে বাচ্চাকে আমি এখনো গোসল করাই দিতে পারি, কিন্তু আমার সেই বাচ্চা এখন গ্যাং নামে পরিচিত। এটা আমার কিশোর গ্যাং নামে পরিচিত, গ্যাং এর একটা অংশ, গ্যাং এর একটা সদস্য হিসেবে তারা পরিচিত। এটা আমার এটা যখন এই কারণগুলো এটার মধ্যে এসে যায়, আমরা কিছুতেই মানে নিজেকে আমি নিজেকে মানে এটা থেকে মুক্ত করতে পারবো না। আমার বাচ্চা যখন ডিস্ট্রয় হয়ে যাবে, সেটা থেকে আমি কখনোই নিজেকে আলাদা করতে পারবো না। এটার জন্য কিছুটা হলেও আমি এবং আমার পরিবারটাই, কিছুটা না আমি মনে করি আর কি, সেক্ষেত্রে আপনার ওই বাচ্চার পরিবারই সম্পূর্ণরূপে দায়ী। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, ওই যে ছেলের বউ কখন কথা শিখে আর কি, যখন শাশুড়ি কথা শিখতে বাধ্য করে তখন শিখে। তা আমরা একটা ছোট বাচ্চার প্রথম থেকেই আমরা সেভাবে অনেকে, এটা নার্সিং হলো একটা বিষয়। একটা ছোট গাছ আমি যদি নার্সিং না থাকে, তাহলে দেখা যাবে ওই গাছের ডাল ভেঙে গেছে, অথবা পশুতে কোনো পশু পাখি দেখে ফেলছে। নার্সিং হবে তখন ওই গাছটা বড় হবে, ফল দিবে, এরকম। তো ছোট বাচ্চা সেম, এটা আপনি যত বেশি নার্সিং হবে তত বেশি বাচ্চাটা ভালো হবে। এটা আমরা করি না, এটা সময় দেই না। এবং এখন তো আরেকটা স্বভাব হয়ে গেছে, বাচ্চা হাঁ করলেই তার হাতে মোবাইল দিতে হবে, চাইলেই মোবাইল দিতে হবে, খাওয়ার সময় মোবাইল দিতে হবে হাতে তাকে। এই যে আমরা নেটের জগৎ থেকে আসতে আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি, কারণ আমি যদি সর্বক্ষণ তার সামনে যে জিনিসটা নিয়ে খেলা করি, তাহলে আমার বাচ্চা কেন চাবে না সেটা? তাহলে আমাদের নিজেদের আগে কন্ট্রোল করতে হবে। সেটাই এখন মূল বিষয় হলো, যদিও এই আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় উনি ওনার গাড়ি বেশি করবে আর কি, মহিলারা ম্যাক্সিমাম সময় বাসায় থাকে, যারা পুরুষ তারা তো সাধারণত আমি মানি, কিন্তু যখন একটা কর্মব্যস্ত বাবা যখনই ঘরে ঢুকে, মাটাকে তখন বাচ্চাটা চিনেই না, মানে বাবাই তার স্বর্গ। দৌড়ে গিয়ে পায়ে ধরে, বাবা মনে করে সারাদিন বাচ্চাকে দেখি না, এখন যখন মোবাইলটা চাইছে, ঠিক আছে নে বাবা তুই আমার মোবাইলটাই নে, হ্যাঁ। আর মা তখন বাবার সামনে কিন্তু অনেক বাবারাই কিন্তু শাসন করে না বাচ্চাদের, তাদেরকে অনেক বেশি ভালোবাসে। আর মায়েরা বাধ্য হয়ে শাসন করতে যখন যায়, তখন অনেক বাচ্চা মাকে একটু কম পছন্দ করে না। সেটা তো প্রয়োজনে তো শাসন করতে হবে। আচ্ছা, এখন আমরা আপনার কাছ থেকে আমি সর্বশেষ একটা প্রশ্ন করব, জানতে চাচ্ছি, সুবিধা বঞ্চিত শিশু বলতে আপনি কি মনে করেন? কাদের মনে করেন সুবিধা বঞ্চিত শিশু? কারা? এক কথা যদি বলি, তাহলে শিশুর যে প্রাপ্য অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত সকল শিশুই অধিকার সুবিধা বঞ্চিত শিশু। এখন অধিকার যদি আমরা বলি, অধিকারটা আসলে কি? অধিকারটা হলো একটা শিশুর পূর্ণাঙ্গ বিকাশের জন্য তার সার্বিক যে চাহিদাগুলো আছে, সবগুলো চাহিদাই হলো তার অধিকার। চাহিদাগুলো তার অধিকার, একটু শক্ত করে, এটা তার অধিকার। এখন দেখা যাচ্ছে এই অধিকারের যদি আমরা বলতে চাই, জাতিসংঘ কিন্তু এই শিশুর অধিকারের বিষয়ে প্রায়
54টা ধারা দিচ্ছে। সেই 54টা ধারা বাংলাদেশ সেটা বাস্তবায়ন করার জন্য আইন হয়েছে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগটা এখন পর্যন্ত সঠিকভাবে হচ্ছে না আমাদের দেশে। কিন্তু এইখানে সুবিধার কথা কিন্তু আমরা জানি না, খুব কম লোকে জানি আমার বাচ্চা এই রাষ্ট্র থেকে, এই সমাজ থেকে কি কি পাইতে পারে, এইটা আমরা অনেকে জানি না। এবং এই ধরনের বিষয় আছে অনেকে যারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তারা এইটাও জানে না শিশুর অধিকার বলেও কিছু একটা আছে। কিন্তু শিশুর অধিকার থেকে বঞ্চিত হওয়ার পরে শিশুর যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমরা অহরহ বলতে পারবো। আপনি রাস্তায় একটা রিক্সাওয়ালাকে দ্বারা জিজ্ঞেস করেন বর্তমানে শিশুরা কি ধরনের অসুবিধা ভোগ করতেছে, কি ধরনের বিপদের পথে আছে, তাদেরকে আরো কি কি প্রয়োজন। তার মধ্যে যদি উঠে আসে বর্তমানে মাদকের সাথে সম্পৃক্ততা এক নম্বরে আছে। মাদকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণ সেগুলো আমরা এতক্ষণে আলোচনা কি কারণে বাচ্চারা মাদকের সাথে জড়ায় যায়, এবং এটার বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা আমাদের বিজ্ঞানজীবী সাহেবের কাছে জানতে পারছি। তারপর আছে বাল্যবিবাহটা এসে হলো এটা হাস্যকর হয়ে গেছে দিন দিন, এত বেশি প্রচার বাল্যবিবাহের বিরুদ্ধে, কিন্তু তারপরও এটা থেমে কোথায়। আমি জনপ্রতিনিধি থাকা অবস্থায় আমার কাছে প্রায় ফোন আসে বা এখন আসতো যে অমুক জায়গায় বাল্যবিবাহটা হচ্ছে। কে ফোনটা দেয়? ফোন বেশিরভাগ দেয় যে যার বাল্যবিবাহটা হচ্ছে, বিশেষ করে মেয়ে। ছেলে বাচ্চাদের কমই হয় বাল্যবিবাহটা, মেয়েরাই বেশি এটার মানে ভুক্তভোগী। কারণ ওই মেয়ের কোনো বান্ধবী, স্কুলের বান্ধবী বা প্রতিবেশী বা শুভাকাঙ্ক্ষী সে ফোন করার পরে আবার বলে যে দয়া করে আমার কথাটা বলেন না। আমরা ঠিক আছে ওইভাবে বলি না। যখনই আমরা এটা আইন প্রয়োগ করার চেষ্টা করি বা সামাজিক মানে বাধা দেওয়ার চেষ্টা করি, আইন যখন উপস্থিত হয় তখন দেখা যাচ্ছে গিয়ে বলে যে না আমরা বিয়ে দেইনি বা এমনি দেখতে আসছিল বা যে কোনো একটা কিছু বলে তারা এটাকে পাশ কাটায় দেওয়ার পরে এটা কিন্তু গোপনে তারা ঠিকই বিয়ে করায় ফেলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে তাদেরকে কোন রকম ভুল বোঝায়া বা যে রকম যখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইনের সংস্পর্শে আসবে তখন তো সেটা আর হবে না, সেটা বাধা দেবে না। এটা তারা আইন শৃঙ্খলা বাহিনী তারা যারা আছে তাদেরকে ভুল বোঝায় দেয় যে দেখতে আসছিল আমরা না করে দিছি। এটা হয় দেখা যাচ্ছে আরেকটা বিষয় হলো তারা কি করে এখন আরেকটা নতুন পদ্ধতি করতেছে তারা চালাকি, বিয়েটা আগে পড়ায় নাই, কাজী দিয়ে গোপনে 1 সপ্তাহ 15 দিন আগে বা 2-4 দিন আগে বিয়েটা আগে পড়ায় নিয়ে যেদিন অনুষ্ঠান করে সেদিন অনুষ্ঠান করতে পারলে ভালো, না করতে পারলেও ভালো, তারপর কিন্তু তারা বিয়ে দিতে হবে। এরকম একটা মনে হয় তারা শপথ করে বসে আছে যে আমার মেয়েকে আমি বিয়ে দিব। আর এই বাল্য বিবাহের পেছনে আমি আরেকটা কারণ যেটা বলি, যখন একটা মেয়ে 12 থেকে 14 বছরে পরে কোনো মেয়ে বাচ্চার গ্রোথ ভালো হইলে তাকে একটু বড় লাগে, কিন্তু সে তো শিশু। এই বড় যে হয়েছে এই জিনিসটা হয়তো মেয়ের মা, মেয়ের দাদি বা পাড়া প্রতিবেশী কেউ মেয়ের বাবার কানে ঢুকাই দেয় যে তোমার মেয়ে বড় হয়েছে। তখন কিন্তু তখন বাবা খেয়াল করে যে আমার মা যখন বলছে আমার মেয়ে বড় হয়েছে তাহলে মেয়ে বিয়ে দিতে হবে। আর মেয়ের মাই যদি বলে যে তোমার মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে, কার কাছে বিয়ে দিব? যে বিদেশ থেকে আসছে, 10 ভরি স্বর্ণ নিয়ে আসছে, ছেলে তারপরে আসেন ধরে আপনি শিশু শ্রমের বিষয়টা এখানে আসছে, যেগুলো সমস্যা আমি শিশুর বললাম, এটা একটা স্বাভাবিক কথা। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেটা হলো গিয়ে ওই যেটা আরেকটা বড় সমস্যার কথা বলছি, ইন্টারনেটের যুগ। এই ইন্টারনেট ব্যবহার করে ওই দেখা যাচ্ছে 10 থেকে 14 বছরের মেয়েগুলা এরা কিছুটা ইস্তেপাকা হয়ে যায়, এরা একটু দুঃসাহসী হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে কোনো ছেলের সাথে তারা প্রেম করে বা পালাই যাওয়ার পরে তখন পালনের পরিকল্পনা করে বা পালায় যায়, বা দেখা যাচ্ছে যে অবৈধ সার্টিফিকেট দিয়ে তারা বিয়েও করে ফেলে। তখন কি হবে? তখন বাবা মা আসলে অনেকে ওই ক্ষেত্রে জিম্বি হয়ে যায়। যখন মেয়েটাকে এমনও, আমাদের লানের সাহেব বেশি বলতে পারবেন, যে এমনও মেয়ে আছে মেয়ের বয়স 12 বছর, সে মেয়ে আয়সা কোর্টে এসে জবানবন্দি দেয় যে আমি এই ছেলেকে ছাড়া বাঁচবো না, আমি বাবা মা চিনি না। বাবা মাকে ডাইরেক্ট তারা কোর্টে অস্বীকার করে এবং ছেলের বাবা মার সাথে ছেলের সাথে সে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে।
তখন এটা কোর্ট এরকম- আইন অনুযায়ী এরকম একটা মামলায় গত 20-25 দিন আগে আমার এক জুনিয়র ফ্রেন্ড এসে বলতেছে যে মেয়েটা জিম্মায় নিয়ে দিতে হবে বাবা মার। তো আমি নারী শিশু কোর্টে বিচার হইতেছে, মেয়েটা মানে নারী শিশুতে মামলা হয়েছে। যেহেতু শিশু, মেয়েটার এখনো মেয়েটা 18 প্রাপ্তবয়স্ক হয়নি। প্রাপ্তবয়স্ক হয়নি। প্রাপ্তবয়স্ক হয় নাই। তো আমি চিন্তা করলাম মেয়েটা ডকে দাঁড়ানো, মানে নিয়ে আসছে তাকে গাজীপুর থেকে। তো আমি চিন্তা করলাম একটা জ্বালাময়ী বক্তৃতা দিতে হবে এখন, যাতে মেয়েটা গলে। তো আমি শুরু করলাম, আমি বললাম স্যার আসলে আমার তো সন্তান আছে, আমারও আমিও কারো সন্তান। এই পর্যন্ত একটা মেয়েরে বড় করার জন্য লালন পালন করতে বাবা মার অনেক কষ্ট হয়েছে, এই মেয়েটা বুঝতেছে না বিষয়টা। আমি বললাম স্যার এটা রেকর্ডের বাইরে একটা কথা বলবো, এটা কেউ কিছু মনে করবেন না। সেটা হলো মানে আমি যখন আমার মেয়েটা যখন হয়েছে, মানে আমি আমার কথা বললাম যে আমার মেয়েটা যখন হয়েছে তখন আমি অনেক কিছু বাদ দিয়ে দিছি, দেখে গেছে একটু তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেষ্টা করি, হ্যাঁ বাইরের সময় একটু কম দিই। তারপরে এমন ভাবে চলে যাতে মানুষ মনে হয় মেয়ের বাপ একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। মানে মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য হ্যাঁ, তাকে। এরকম মেয়েটারে অনেক বুঝে মানে অনেকক্ষণ বললাম, কিন্তু সব বলার শেষে লাস্ট মেয়েটার কথা হইলো ও বাবা মার সাথে যাইব না। মানে ছেলেকে আমি খুব ছাড়া আশ্চর্য মানে, হলাম, মানে আমি এত ইমোশনালি কইলাম কথাবার্তা গুলো, কিন্তু ওর মাথায় তো সেটা ঢুকলো না না কোর্টের সব লয়ার বা অন্যরা সবাই খুব মনে করতেছে আমি তো সিরিয়াসলি বলতেছি, সবাই চুপ হয়ে আছে। মেয়েটার জন লাস্টে জাজ সাহেব ইয়ে করলো, বলে যে না আমি বাবা মার সাথে যাবো। স্যার আমি এখন আমি আমরা আমি না এটা মধ্যে একটু বলি, যেটা হলো গিয়ে এই ধরনের সিচুয়েশন গুলো যখন ফেস করতে হয় তখন বাবা মা নিরুপায় হয়ে ওই অল্প বয়সী মেয়েটাকে তার বিয়েটা মেনে নিতে হয়। আরেকটার মধ্যে আমি আরেকটা জিনিস এড করবো, দর্শনের কথা আমরা সবাই জানি, বিশেষ করে এই এই বয়সী শিশু বাচ্চারাই কিন্তু অনেক সময় এই ধরনের আক্রোশের শিকার হয়, যেটা গ্রাম পর্যায়ে স্থানীয়ভাবে হয়ে যায়। তখন গ্রামের কিছু ময়মুরব্বী এটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিভাবে হয় টাকার বিনিময় করার চেষ্টা করে, আর না হলে ওই ছোট মেয়েটাকে যখন কোর্টে আসে, কোর্ট কিন্তু জানতে চায় যে এদের মধ্যে রিলেশনটা কি, তখন কোর্টকে ভুল বোঝানোর জন্য তারা একটা মিথ্যা বিয়ের ব্যবস্থা করে, বা যেভাবে হোক একটা বিয়ে তারা দিয়ে ঘাড়ে চাপানো, ঘাড়ে তখন চাপানো। বলে যে স্যার এদের যেই হয়েছে এখন আর কিছু করার নাই, যে আমরা তো বিয়ে দিয়ে দিয়েছি। এই বিয়েগুলো তখন কিন্তু অবাঞ্ছিত বিয়েগুলো বাবা মা কিন্তু তখন মেনে নিতে হয়। আর এটার কারণ এই জন্য মেনে নিতে হয় কারণ আমাদের দেশে পুনর্বাসিত এই ধরনের শিশুদের একটা যোগ্য পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই, যেটা হলো গিয়ে যা তার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনাটা মানে যাতে সংশোধনের সে ব্যবস্থা নেই। ভুলে যায় এবং তার ভবিষ্যৎটা এত বেশি সুনিশ্চিত হয় যে পিছনের এই দুর্ঘটনাকে সে আর কোনোদিন মনে রাখবে না, এই ধরনের কোনো ব্যবস্থা কিন্তু আমাদের না, দেশে বাংলাদেশ নাই। সরকার- বাংলাদেশে আমাদের এখনো দেশে নেই। এই জিনিসটা নাই, না হওয়ার কারণে দায়গ্রস্ত বাবা মা তার এই দুর্ঘটনাগ্রস্ত মেয়েকে এই বিয়েটাকে অবৈধ বিয়েটাকে তাদেরকে মেনে নিতে হয়। কিন্তু পরবর্তীতে কি হয় সেটা আমাদের এটা তো অনেকেরই অনেক, জানা আছে, অনেক, সেই অনেক বিয়েগুলো কিছু, টিকে অনেক না, কিন্তু ওদেরকে নিয়ে অনেক সমস্যা হয়। আরেকটা সমাধানের কথা এখানে, এই সমস্যার কথা আমি নিয়ে আসতেছি, যে যৌন হয়রানির বিষয়, যেটা আমাদের লানের সাহেব বলছে যে যৌন হয়রানি, যেটা ছেলে হোক মেয়ে হোক দুই পক্ষে এত বেশি আমরা সবসময় টেনশনে থাকি, সব শ্রেণীর মানুষ, কেউ বলতে পারবে না যে শুধু রাস্তাঘাটে যে বস্তির ছেলে মেয়ে যৌন হয়রানির শিকার হয়। প্রত্যেকটা শ্রেণীতে উচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে প্রত্যেকটা ফ্যামিলি আজকে এই আতঙ্কের মধ্যে থাকে, কখন তার ছোট শিশুটা কার যৌন হয়রানির শিকার হয়। এই জিনিসগুলো আসে। এই কারণে তো আমাদের সচেতনতা, হ্যাঁ, সচেতনতা আরেকটা- থাকলে আমরা মানে এটা থেকে আমরা রেহাই পেতে পারি। প্রতিবন্ধী শিশুর জন্য আমাদের এই সমাজে কিন্তু যথেষ্ট পরিমাণে সেই ধরনের স্কুল, সেই ধরনের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত নাই, যে তার প্রতিবন্ধী হোক, সে শারীরিক প্রতিবন্ধী হয়েছে, সে মানসিক প্রতিবন্ধী যাই হয়েছে না কেন, কিন্তু তার ফিউচারটা আমরা তার নিশ্চিন্তে কাটাতে পারবে, তার বাবা মার উপরে এখন এটা বর্তমান সরকার কিন্তু প্রতিবন্ধীদের জন্য কিন্তু অনেক ব্যবস্থা করেছে। করতেছে, কিন্তু আমাদের দেশে যে পরিমাণ প্রয়োজন আমরা সেই পরিমাণ হ্যাঁ, সেই পরিমাণ এখনো পর্যন্ত হয়নি, কিন্তু সরকার আমরা কিন্তু যদি করে আমাদের যাচ্ছে। অধিকারের কথাগুলো এখানে সরকার অনেকটা করে যাচ্ছে। তুলে নিয়ে না আসি, তাহলে আমাদের সরকার দিবে কেন? না কান্না করলে মা ও তার বাচ্চাকে না, দুধ দেয় সে ঠিক না। আছে। আমি যদি আমার শিশুর যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে কথা না বলি, তাহলে সরকার দিবে কেন?
সেটারই আমার বলতে মানে বলতে হয়তো হবে যে আছে, প্রয়োজনের অল্প তুলনায় আছে, অল্প, অল্প। কিন্তু আছে। অল্প। বাংলাদেশ সরকার এই ব্যবস্থা আর নিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সরকারি ভাবে বেসরকারি ভাবে অনেক ব্যক্তিও ইচ্ছাকৃত ভাবে নিজের ইচ্ছা এই ধরনের অনেক প্রতিষ্ঠান অনেক গড়ে তুলছে। প্রতিষ্ঠান করে স্যার আমরা স্যার মূল কথা থেকে আমরা সরে যাচ্ছি। জি। স্যার আমরা কিন্তু মূলত আমরা বলতে যাচ্ছিলাম যে সুবিধা বঞ্চিত শিশু বলতে আইনি ভাষায় মানে আমরা কি বুঝি আর কি, আইনি ভাবে সুবিধা বঞ্চিত শিশু কারা? সুবিধা বঞ্চিত শিশু একটু আগে উনি বলছেন যে এটা আইনি ভাষা স্যার, হ্যাঁ, আইনি আইনি ভাষায় একদম উনি তো বলেছি। সামাজিক ভাবে আমাকে যা হ্যাঁ। বলে আইনি ভাষা সুবিধা বঞ্চিত শিশু কারা? সেটা হলো যেই শিশুটার অভিভাবক নেই, অভিভাবকহীন একটা শিশু, অথবা তার বাবা মা আছে, বাবা মার সাথে যে জেলখানায় আছে, তো মার সাথে আছে, মার সাথে যে সমস্ত শিশুরা জেলখানায় থাকে। তারপরে ওই যে যৌন হয়রানির শিকার যে সমস্ত শিশু, শিশুরা, ওটাও তো সুবিধা বঞ্চিত শিশুর হ্যাঁ। মধ্যে পড়ে। তারপরে আপনার প্রতিবন্ধী শিশুরা যারা তারও সুবিধা তারা বঞ্চিত সুবিধা- মধ্যে পড়ে। তারপরে আপনার আমরা যাদের পথ শিশু বলি, যাদের আসলে নির্দিষ্ট বাড়ি বাড়ি নাই। ঘর নাই থাকার জন্য, এরা সুবিধা বঞ্চিত শিশু। তারপরে আপনারা ওই যে আমরা হিজড়া শিশু যেগুলো আছে, এরা তো প্রতিবন্ধীর হিজড়া মধ্যে পড়ে। হরিজন, হ্যাঁ, এরা সুবিধা বঞ্চিত শিশু। আচ্ছা স্যার, আরেকটা বিষয় স্যার, হুম। যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কি স্যার সরকার কর্তৃক কোনো প্রাতিষ্ঠানিক পরিচর্যা রয়েছে? মানে সরকার কর্তৃক কোনো প্রাতিষ্ঠানিক পরিচর্যা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যদি থাকে স্যার, সেগুলো কি? অবশ্যই আছে। আমাদের বিশেষ করে আমাদের বর্তমান যেই মানে সরকার, জি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সে মানে আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা গড়ার কথা ছিল, যে স্বপ্নটা বঙ্গবন্ধু দেখতেন, সেভাবেই শুরু করছেন উনি। আমরা দোয়া করবো আল্লাহ যাতে তাকে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার মতো নেক হায়াত বা তৌফিক দান করেন। সেটা হলো সরকারি শিশু পরিবার, ইতিমধ্যে আমাদের সরকার শুরু করছে, আপনারা জানেন। জি। তারপরে আছে ছোট্ট মণি নিবাস, এটাও সরকার শুরু করছে। এটা তো সরকারের সব শুভ দৃষ্টি। হ্যাঁ, তারপরে আমরা আছে বলবো। দুস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। এটাতে অনেক শিশু বাচ্চারা এখানে থেকে দেখা গেছে তারা পুনর্বাসিত হচ্ছে। নারায়ণগঞ্জে কি আছে স্যার? হ্যাঁ, নারায়ণগঞ্জে এখনো মনে হয় আমার জানা মতে প্রতিষ্ঠা হয় নাই, স্যারে জানে কিনা আমি বলতে পারবো না। নারায়ণগঞ্জে মনে হয় এখনো আমরা এখনো জানতে পাইনি বা তারপরে সরকারি আশ্রয় কেন্দ্র আছে। তারপরেও সরকার কর্তৃক নির্ধারিত আরো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠান আছে, যেমন আপনি ধরেন কিছু প্রতিবন্ধী শিশুদের যে উনি বলছে বেসরকারি পর্যায়ে আছে, এগুলো তো গভর্নমেন্ট অনেক ডোনেট করে। মানে সরকার কিছু কিছু ক্ষেত্রে সরাসরি প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং কোন কোন ক্ষেত্রে যে বেসরকারি খাতে প্রতিষ্ঠিত হলো সরকার সেটাকে ডোনেট করে বা সহযোগিতা করে। আর আপনারা জানেন যে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার যে মানে কন্যা সাইমা ওয়াজিদ পুতুল, আমরা শুনছেন ইতিমধ্যে উনি এই প্রতিবন্ধীদের যে বিষয়টা শিশুদের এর উপর আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন, এবং সরকারের এই বিষয়ে ভালো, আমি আমার জানা মতে। এখন আমরা শিশুদের প্রতি পরিবার এবং সমাজের এবং জনগণের কি কি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত বলে মনে করেন, এবং সেই সংক্রান্ত সমাজ, দেশ এবং জাতির উদ্দেশ্যে আপনার মেসেজ বলবেন শিশুদের প্রতি। শিশুদের প্রতি তাদের অধিকার এবং তাদের সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে দেশ ও দশের রাষ্ট্রের অংশগ্রহণ করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবার থেকেই তার যে সেবা, তার যে যত্ন, লালন পালন এবং তার সামাজিক ধর্মীয় শিক্ষা, সেগুলোর দিকে আমাদের গুরুত্ব দিতে হবে অনেক বেশি। বিশেষ করে আমরা যৌথ পরিবার আশা করি, যেটা আমার জন্য না হোক অন্তত আমার শিশুর জন্য মঙ্গলজনক। সেই যৌথ পরিবারে সে পরিবারের বড়দের কাছ থেকে আদর স্নেহ পাবে, পাশাপাশি যেই দায়িত্ববোধ, তাদের যে ভালোবাসা, পরিবারের তার চাচা চাচি, দাদা দাদি বা নানা নানি, ফুফু যাই থাকুক না কেন, সবার কাছ থেকে সে মেনে নেওয়া জিনিসটা শিখবে। এবং ভাই বোনের সাথে ভাগাভাগি করে একটা জিনিস খেলা হোক আর খাওয়ার খেলনা হোক আর খাওয়ার জিনিস হোক,
সে ভাগাভাগিটা শিখবে, এতে তার মন মানসিকতা বড় হবে। পরবর্তী সময় সেই এই পরিবার থেকে সুশিক্ষাটা গ্রহণ করে সেটা সে সমাজ তথা রাষ্ট্রে ছড়িয়ে দিয়ে আমাদের মুখ উজ্জ্বল হবে। ধন্যবাদ আপনাকে। এবং স্যারের কাছ থেকে শিশুদের প্রতি দেশ, সমাজ এবং জাতির জন্য আপনার গুরুত্বপূর্ণ মেসেজ আপনি দিবেন স্যার। আসলে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, একটু আগে বলা হয়েছে, বলছেন, সেটা হলো একটা শিশু তার মায়ের গর্ভে আসার পর থেকে একটা মানে শিশুর মানে পরিবারের মায়ের প্রতি যে পরিমাণ যত্ন নিতে হয়, তারপরে শিশুরা ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে বড় হওয়ার জন্য যে অনেক একটা কষ্ট করতে হয়। আপনারা এখানে আমরা তো 3 জন আছি, তারপরে এই স্টুডিওতে অন্যান্য যারা আছেন এই প্রক্রিয়ার সাথে জড়িত এবং আমাদের বক্তব্য যারা শুনতেছেন, সবারই আসলে যারা বিবাহিত তাদের ছেলে মেয়ে আছে, আর যারা বিবাহিত না তাদের ছোট ভাই আছে, বোন আছে। তো আমরা যদি যাদের ছেলে মেয়ে আছে তারা যদি অন্যদের শিশুদের বাচ্চাদেরগুলোকে আমাদের ছেলে মেয়ে মনে করি, আর যারা বিবাহিত না, যাদের ছেলে মেয়ে নাই, তারা যদি অন্যদের বাচ্চাদেরকে আমাদের ছোট ভাই বোন মনে করি, আমি মনে করি তাইলেই আসলে দেশ, সমাজ এবং জাতি একটা ভালো একটা প্রেজেন্টেশন পেতে পারে এবং এই শিশু দিয়ে আমরা নিরাপদ থাকবে যদি এরকম দৃষ্টিভঙ্গি থাকে আমাদের সবার। আমি কি একটা মেসেজ দিতে পারি? হ্যাঁ, মেসেজ অবশ্যই স্যারকে আপনি মেসেজটা হলো যে আমি যেটা বললাম, আমরা সবাই নিজের সন্তান বা ভাই বোন মনে করব। আর মেসেজ না, ঠিক আমার একটা পরামর্শ থাকবে। পরামর্শ হলো ফ্যামিলিতে যারা আছেন তাদের প্রতি, বিশেষ করে মায়েদের প্রতি, আপনি আবার কিছু মনে করবেন না, মায়েদের প্রতি আমার রিকোয়েস্ট বলেন, অনুরোধ, আর যেটাই বলেন পরামর্শ, আমি রিকোয়েস্টই করব, যেহেতু আমি একটু সুযোগ পেয়েছি সবার সামনে একটু কথা বলার। সেটা হলো আপনি আপনার বাচ্চাকে নার্সিং করবেন, যত বেশি নার্সিং করবেন আপনার বাচ্চাটা তত বেশি, একটা গাছ নার্সিং করলে যেরকম ফলবান গাছ হয়, আপনার বাচ্চাটা তত বেশি ফলবান, মানে একটা ভালো বাচ্চা হবে। দয়া করে ফেসবুক আর টেলিভিশন আর গল্প করা নিয়ে কম ব্যস্ত থাকবেন, কিছু মনে করবেন না কিন্তু মা বা বোন যারা আছেন। আর সময়টা বাচ্চাকে দিবেন। আপনি যদি আপনার বাচ্চাকে সময় দেন, তাহলে আপনি এটা শিওর থাকতে পারেন যে ওই বাচ্চাটা আসলে খারাপ হবে না। কারণ সে যদি যথেষ্ট সময় পায় আর আপনার কাছ থেকে যদি যে ধর্মের আছেন ওই ধর্মীয় শিক্ষা পাইতে থাকেন, তাহলে ওই বাচ্চা কেন খারাপ হবে? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে তো মাথার মধ্যে খারাপ বুদ্ধি নিয়ে আসে না, সে তার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি থেকেই তো খারাপটা সে গ্রহণ করে। আর যখন সে খারাপটা গ্রহণ করার সুযোগই পাবে না, তার ব্রেনে মস্তিষ্কে যখন খারাপ কিছু ঢুকবেই না, ভালো কিছু ঢুকবে, খারাপটা ঢুকার সুযোগ পাবে না, তখন তো বাচ্চাটা খারাপ হবে না, তখন ওই বাচ্চাটা অবশ্যই ভালো হবে। তো আমি আবার অনুরোধ করব, সবাই যার যার বাচ্চার প্রতি যথেষ্ট যত্নবান হবেন, খেয়াল দিবেন, সময় দিবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমরা খুশি হইতাম যদি আমরা বলতেন বাবা মা আমরা দুইজনই বাচ্চা দিব এই ধরনের বিষয়টা, কারণ বাবা এবং মা দুইটা পৃথক করা যায় না, কখনোই করা যায় না। বাবার শিক্ষাটা সকলেই আমরা আমাদের এটা আমি বলে দিই, সেটা হলো অনেক বাবারা বলে আপনার বাচ্চা কতটুক, এতটুক। মানুষের বাচ্চা দেখা এইভাবে, তো আপনি এইভাবে দেখাচ্ছেন কেন? যে আমি তো ঘুমে রেখে আসি, এইভাবেই দেখি, এই জন্য এইভাবে বলতেছি। এক ঘুমে রেখে আসি, রাতে গিয়ে বাচ্চা এইভাবে ঘুমিয়ে থাকে, আমি এইভাবে তাকে দেখার সুযোগ পাই না। তো ওই ধরনের বাবাদের উদ্দেশ্যে আমার মেসেজ থাকবে, তারা মায়ের সাথে সাথে মাকে সহযোগিতা করবেন। মাকে সহযোগিতা করা মানে তার বেবিকে সহযোগিতা করা। ধন্যবাদ। তাহলে আমরা স্যার এবং ম্যাডাম দুজনের কাছ থেকে আমরা যে মেসেজটি পেলাম, গুরুত্বপূর্ণ মেসেজ। একটি শিশু যখন ছোট থেকে আস্তে আস্তে সে বড় হয়, সে বড় হতে গেলে মার যেমন দায়িত্ব কর্তব্য থাকে এবং তদ্রুপ তার বাবারও অনেক দায়িত্ব কর্তব্য থাকে। সকলের সমন্বয়ে বাবা, মা এবং আত্মীয় স্বজন এবং আমাদের প্রতিবেশী সকলেই যদি একটা শিশুর প্রতি সুদৃষ্টি থাকে এবং সুচিন্তা থাকে এবং মন মানসিকতা ভালো থাকে, অবশ্যই এই শিশুটি একটি ভালো একটি পর্যায়ে যাবে এবং ভবিষ্যৎ তার উজ্জ্বল হবে। এবং ভবিষ্যতে এই শিশুটি, আজকে যে শিশুটি ছোট আছে, সেই শিশুটি একদিন অনেক বড় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারে এবং দেশের অনেক অনেক বড় বড় পর্যায়ে সে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। এবং আপনারা আজকে স্যার এবং ম্যাডাম দুজন
আমাদের এই আইনের আলো অনুষ্ঠানের এনএন টিভির স্টুডিওতে আসার জন্য, কষ্ট করে আসার জন্য খুব ধন্যবাদ, এবং আপনাদের জন্য সামান্য শুভেচ্ছা রয়েছে স্যার। আমি একটু জি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এনএন টিভি কর্মকর্তা, কর্মচারী এবং এই স্টুডিওর সাথে যারা জড়িত আছেন এবং এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটি ধারণ ধারণ করলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই টেলিভিশন কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ, আসলে এই যে আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে আনার জন্য এবং কিছু কথা আমাদের বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। এই সুযোগটা দেওয়ার জন্য আমিও স্টুডিও এবং যারা আমাদের দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করার যে সুযোগ দিয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। তাহলে এখন আমি স্যারকে এই কষ্ট করে এনএন টিভির স্টুডিওতে এবং আমাদের আইনের আলো অনুষ্ঠানে আসার জন্য স্যারের জন্য সামান্য একটু উপহার। স্যার, হ্যাঁ, সামান্য শুভেচ্ছা। আপনাদের ধন্যবাদ আমার সময়টাকে অনেক মূল্যবান করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আইনের আলো সম্পর্কে আপনাদের যদি কোনো সুপরামর্শ থাকে তাহলে ডায়াল করুন 0189344332। এছাড়া ইমেল করুন nntvbd@gmail.com। তাছাড়া আমাদের আইনের আলো ফেসবুক পেজে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের।